মেম সাহেব, তুমি ভুলে যাবে না তো এই রাত্রির কথা? না গো না, তোমার এই ভালোবাসা পাবার পর আর একজনের সঙ্গে সারা জীবন ধরে ভালোবাসার অভিনয় করতে আমি পারবো না গো। সত্যি বলছি মেম সাহেব, ভগবানের কাছে কায় মনোবাক্যে প্রার্থনা করি সে দুর্দিন যেন কোনো দিন না আসে। কিন্তু কিন্তু যদি কোনো দিন আসে, সেদিন সেদিন কিন্তু আমি আর বাঁচবো না। হয় আমি উন্মাদ হয়ে যাব, নয়তো তোমার স্মৃতি বুকে নিয়েই এই লেকের জলে আমি চিরকালের জন্য ডুব দেব। ছি ছি, ও কথা মুখে আনে না। এই তোমার বুকে আমি হাত দিয়ে বলছি, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না, কোথাও না, বুঝেছ? আর তাছাড়া আমি যেতে চাইলেই তুমি আমাকে যেতে দেবে কেন বলো? আমি না তোমার স্ত্রী? তোমার মনে যদি কোনো দ্বিধা, কোনো চিন্তা থাকে, তাহলে আজ এই রাত্রিরে তুমি আমার সিঁথিতে সিঁদুর পরিয়ে দাও, হাতে শাঁখা পরিয়ে দাও। আমি কথা দিচ্ছি, সেই শাঁখা সিঁদুর নিয়েই আমি কলকাতা ফিরে যাব। নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাই। আমি রাকা, আর আপনারা শুনছেন ইউটিউব চ্যানেল কথা ও কাহিনী বাই রাকা। বন্ধুরা, আজ আমি আবারও চলে এসেছি আমার গল্পের সম্ভার নিয়ে। আজ আমি আপনাদের শোনাতে চলেছি শ্রদ্ধেয় সাহিত্যিক নিমাই ভট্টাচার্যের লেখা মেম সাহেব। আজ শোনাবো উপন্যাসটির ৫ম পর্ব। গল্প পাঠ যদি ভালো লাগে তাহলে একটা ছোট্ট লাইক করে দেবেন। আর আমাদের চ্যানেলে যদি আপনি প্রথমবারের জন্য এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন কিন্তু। আসুন এবার তাহলে শুরু করি। শুরু হচ্ছে মেম সাহেব ৫ম পর্ব। আমাকে কিছু করতে হলো না। মেম সাহেব আমার একটা অ্যাটাচির মধ্যে দুদিনের প্রয়োজনীয় সব কিছু ভরে নিয়েছিল। আমি ২-১বার এটা ওটা নেবার কথা বলেছিলাম, কিন্তু ও বলেছিল, আহ তুমি একটু চুপ করো তো। আমি চুপ করেছিলাম। রাত্রে আমেদাবাদ মেল ধরে পরদিন ভোরবেলা জয়পুরে পৌঁছলাম। ট্রেনের কথা আর কি লিখবো বলো। সেকেন্ড ক্লাসে গিয়েছিলাম। কম্পার্টমেন্টে আরো অনেক প্যাসেঞ্জার ছিলেন। অনেক কিছুই করার ইচ্ছে করছিল, কিন্তু তবে দুজনে এক কোনায় বসে অনেক রাত পর্যন্ত আমরা গল্প করেছিলাম। মেম সাহেবকে শুতে বলেছিলাম, কিন্তু ও রাজি হয়নি। ও বলেছিল, তুমি শোও, আমি তোমাকে ঘুম পাড়িয়ে দিচ্ছি, কেমন? না না, তা হয় না। কেন হবে না? তুমি জেগে বসে থাকবে আর আমি ঘুমোবো? আগে তুমি একটু ঘুমিয়ে নাও, পরে আমি ঘুমোবো। আমার ঘুমোতে ইচ্ছা করছিল না, তাই বললাম, তাছাড়া এইটুকু জায়গায় কি আর ঘুমোনো যায় নাকি? আচ্ছা, এই তো আমি সরে বসছি, তুমি আমার কোলে মাথা দিয়ে শুয়ে পড়ো। আমার ভারী হাসি পেল। হাসছো কেন? হাসতে হাসতে আমি জবাব দিলাম, রেলের এই কম্পার্টমেন্টেও কি তুমি আমাকে আদর করবে? ও রেগে গেল, বলল, বেশ করব, ১০০ বার করব। আমি কি পরপুরুষকে আদর করছি? মেম সাহেব একটু সরে বসলো। আমি ওর কোলে মাথা রেখে শুয়ে পড়লাম। ও আমার মাথায় মুখে হাত দিয়ে আদর করে ঘুম পাড়াবার চেষ্টা শুরু করলো। কয়েক মিনিট বাদে মুখটা আমার মুখের পরে এনে জিজ্ঞাসা করলো, কি ঘুমোচ্ছ? না। ঘুমোবে না? না। কেন? এত সুখে এত আনন্দে ঘুম আসে না, বুঝলে? এবার মেম সাহেব হাসলো, জিজ্ঞাসা করলো, সত্যি ভালো লাগছে? খুব ভালো লাগছে। ও চুপ করে যায়। কিছু পরে ও আবার হুমড়ি খেয়ে আমার মুখের উপর পড়ল, বলল, একটা কথা বলবো?
হুম, বলো। তুমি রোজ এমনি করে আমার কোলের পরে মাথা রেখে শোবে, কেমন? আর আমি তোমাকে ঘুম পাড়িয়ে দেব। কেন? কেন আবার? আমার ইচ্ছে করে, ভালো লাগে, তাই। আমি কোনো উত্তর দিলাম না। ওর কোলের মধ্যে মুখ গুজে দিয়ে হাসছিলাম। মেম সাহেব দুহাত দিয়ে আমার মুখটা নিজের দিকে ঘুরিয়ে নিয়ে বলল, হাসছো কেন? এমনি। না, তুমি অমন করে হাসবে না। আচ্ছা, বেশ। মেম সাহেব আবার আমার মাথায় মুখে হাত বুলিয়ে দিতে লাগলো। আমার এত ভীষণ ভালো লাগছিল যে সত্যি সত্যি আমি ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম ভেঙেছিল একেবারে ভোরবেলায়। ঘড়িতে দেখলাম 4:30। মেম সাহেবও ঘুমোচ্ছিল। দুহাতে আমার মুখটা জড়িয়ে ধরে মাথাটা হেলান দিয়ে বসে বসে ঘুমোচ্ছিল। ভীষণ লজ্জা, ভীষণ কষ্ট লাগলো। আমি উঠে বসতেই ওর ঘুম ভেঙে গেল। আমি কিছু বলবার আগেই ও জিজ্ঞাসা করল, কি হলো, উঠলে যে? আমি ওর প্রশ্নের জবাব না দিয়ে জিজ্ঞাসা করলাম, কটা বাজে জানো? কটা? 4:30। তাই বুঝি? তুমি সারা রাত্রি এইভাবে বসে বসে কাটালে? ওই আবছা আলোতেই আমি দেখতে পেলাম একটু হাসিতে মেম সাহেবের মুখটা উজ্জ্বল হয়ে উঠেছিল। বলল, তাতে কি হলো? আমি রেগে বললাম, তাতে কি হলো? হ্যাঁ, সারা রাত্রি আমি মজা করে শুয়ে রইলাম, আর তুমি বসে বসে কাটিয়ে দিলে। শান্ত স্নিগ্ধ মেম সাহেব আমার মুখে হাত বুলিয়ে দিতে দিতে বলল, রাগ করছো কেন? বিশ্বাস করো, আমার একটুও কষ্ট হয়নি। আমি উপহাস করে বললাম, না না, কষ্ট কেন হবে, বড্ড আরামে ঘুমিয়েছ কি না। আবার সেই মিষ্টি হাসি, স্নিগ্ধ শান্ত কণ্ঠ। আরাম না হলেও আনন্দ তো পেয়েছি। জানো দোলা বৌদি, পোড়া কপালে এমনি করে ভালোবেসে আমার সর্বনাশ করেছে। জয়পুরে গিয়ে কি করেছিল জানো? হোটেলে গিয়ে স্নান করে ব্রেকফাস্ট খাবার পর বললাম, কাপড় চোপড় পাল্টে নাও। কেন? কেন আবার, ঘুরতে বেরোবো। কোথায় আবার ঘুরবে? কেন, জয়পুরে এসে সবাই যেখানে ঘুরতে যায় সেখানে। ও বলল, আমি তো অম্বর প্যালেস বা হাওয়া মহল দেখতে আসিনি। তবে জয়পুরে এলে কেন? কেন আবার, তোমাকে নিয়ে বেড়াতে এলাম। এতদিন ধরে পরিশ্রম করছো, তাই একটু বিশ্রাম পাবে বলে জয়পুর এলাম। আমি বললাম, দিল্লিতেই তো বিশ্রাম করতে পারতাম। হ্যাঁ, কিন্তু ভাবলাম আমার সঙ্গে একটু বাইরে গেলে তোমার আরো ভালো লাগবে, তাই এলাম। লনের একটা কোনায় একটা গাছের ছায়ায় বসে সারা সকাল কাটিয়ে দিলাম আমরা। ওগো, তুমি যখন গাড়ি কিনবে তখন প্রত্যেক উইকেন্ডে আমরা কিন্তু বাইরে বেরোবো, কেমন? আঙুল দিয়ে নিজেকে দেখিয়ে আমি বললাম, আমি গাড়ি কিনবো? তবে কি আমি কিনবো? আচ্ছা, তুমি কি পাগল হয়েছো? হ্যাঁ, কেন, তুমি বুঝি গাড়ি কিনবে না? আরে ধুর পাগল, আমি গাড়ি কেনার টাকা পাবো কোথায়? ও যেন সত্যিই একটু রেগে গেল। বলল, শোনো, তুমি কথায় কথায় আমায় এমন পাগল পাগল বলবে না তো। পাগলের মতো কথা বললেও পাগল বলবো না? হ্যাঁ। ভ্রু কুঁচকে ও প্রায় চিৎকার করে বলল, না। একটু পরে আবার বলল, গাড়ি কিনবার কথা বলায় পাগলামি কি হলো? হ্যাঁ। আমি একটা সিগারেট ধরিয়ে ওর মুখে ধোঁয়া ছেড়ে বললাম, কিচ্ছু না। আশ্চর্য আত্মবিশ্বাসের সঙ্গে ও বলল, দেখো না, 1 বছরের মধ্যে তোমার গাড়ি হবে। তুমি জানো? 100 বার জানি। একটু পরে আবার কি করলো জানো? আমার গা ঘেঁষে বসে আমার কাঁধের পরে মাথা রেখে আদো আদো স্বরে বলল, ওগো, তুমি আমায় ড্রাইভিং শিখিয়ে দেবে তো?
ও তখন বোয়িং 707-এর চাইতেও অনেক দ্রুত গতিতে উপরে উঠছিল। সুতরাং আমি আর অযথা বাধা দেবার ব্যর্থ চেষ্টা না করে বললাম, নিশ্চয়ই দেব। মনে মনে আমার হাসি পাচ্ছিল, কিন্তু অনেক চেষ্টায় সে হাসি চেপে রেখে বেশ স্বাভাবিক হয়ে জানতে চাইলাম, তা কি গাড়ি কিনতে চাও? ও আমার প্রশ্নে খুব খুশি হলো, হাসিতে মুখটা ভরে গেল, টানা টানা চোখ দুটি যেন আরো বড় হলো। বলল, তোমার কোন গাড়ি পছন্দ? ওকে সন্তুষ্ট করবার জন্য বললাম, গাড়ি কিনলে তো আমি তোমার পছন্দ মতোই কিনব। ও মনে মনে আগে থেকে সিদ্ধান্ত করে রেখেছিল, তাই তো মুহূর্তের মধ্যে উত্তর দিল, আর সেটা হবে স্ট্যান্ডার্ড হেরাল্ড, বুঝেছ? তোমার বুঝি স্ট্যান্ডার্ড হেরাল্ড খুব পছন্দ? আমি জানতে চাইলাম। গাড়িটা দেখতেও ভালো, আর তাছাড়া। মেম সাহেব এগুতে গিয়ে একটু থামল। আমি জিজ্ঞাসা করলাম, তাছাড়া কি? ও হাসি হাসি মুখে উত্তর দিল, ওই গাড়িটা যে 2 ডোর। 2 ডোর? তাতে কি হলো? যেন মহা বোকামি করেই ওই প্রশ্নটা করেছিলাম। ও বলল, বাহ, তাতে কি হলো? খুব সিরিয়াস গলায় তারপর বলল, বাচ্চাদের নিয়ে ওই গাড়িতে যাওয়ার কত সুবিধা তা জানো? হঠাৎ দরজা খুলে পড়ে যাবার কোনো ভয় নেই, তা তুমি জানো? মেম সাহেবের কল্পনার বোয়িং 707 তখন 40,000 ফুট উপরে উঠছে। তাছাড়া প্রায় 500-600 মাইল স্পিডে ছুটে চলেছিল। আমি সেই উড়োজাহাজের কো পাইলট হয়েও ওকে পালামোর মাটিতে নামাতে পারলাম না। মনে মনে ভারী কষ্ট হলো। তাছাড়া আগামী দিনের ওর স্বপ্ন হয়তো আমারও ভালো লেগেছিল। মুখে শুধু বললাম, হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছ। দুপুরবেলা লাঞ্চের পরে দুজন শুয়ে শুয়ে আরো কত গল্প করলাম। ও বলল, ওগো শোনো না, খোকনের খুব ইচ্ছা একবার তোমার কাছে আসে। আমি বললাম, বেশ তো, পাঠিয়ে দিও না। না না, এখন না, আগে আমাদের সংসার হোক, তারপর ও আসবে। আমি জানতে চাইলাম, আচ্ছা মেম সাহেব, তুমি খোকনকে খুব ভালোবাসো, তাই না? মেম সাহেব বলল, কি করব বলো, কাকাবাবুকে তো আমরা কোনো দিনই ভাড়াটে হিসেবে ভাবি না। কাকিমা বেঁচে থাকলে হয়তো অত মেলামেশা বা ভাব হতো না। তাছাড়া কাকাবাবু অফিস টিউশনি নিয়েই তো সারাদিন বাড়ির বাইরে থাকেন, তাই আমরা ছাড়া খোকনকে আর কে দেখবে বলো? আমি বললাম, তা তো বুঝলাম, কিন্তু তুমি কিন্তু খোকনকে একটু বেশিই ভালোবাসো। পাশ ফিরে শুয়ে আমাকে একটু কাছে টেনে নিয়ে ও বলল, কেন, তোমার কি হিংসে হয়? আমি উত্তর দিলাম, না না, আমার হিংসে হবে কেন? তারপর আমিও একটু পাশ ফিরে শুলাম। বললাম, গতবার খোকন যখন ম্যাট্রিক পরীক্ষা দিল, তখন তুমি কি কাণ্ডটাই না করলে, হ্যাঁ? বারে, করব না? আমরা ছাড়া ওর আর কে আছে বলো? আমরা আমরা করছো কেন? বলো যে আমি ছাড়া আর কে করবে? ও কোনো উত্তর দিল না, শুধু হাসল। একটু পরে আমার মুখে হাত বুলিয়ে দিতে দিতে বলল, আমি বাড়ির মধ্যে সব চাইতে ছোট, কেউ আমাকে দিদি বলে ডাকে না। ছোটবেলা থেকেই আমার একটা ভাইয়ের খুব শখ ছিল জানো। তাই বুঝি? কি যেন ভেবে ও হাসল। জিজ্ঞাসা করলাম, কি হলো, হাসছো কেন? ছোটবেলার একটা কথা খুব মনে পড়ল জানো। কি কথা? মেম সাহেব আবার হাসল, বলল, ছোটবেলায় একটা ভাই দেবার জন্য আমি মাকে খুব বিরক্ত করতাম। আমিও হাসলাম। হাসতে হাসতে ও বলল, সত্যি বলছি গো, অনেক দিন পর্যন্ত একটা ভাই দেবার জন্য আমি মাকে বিরক্ত করেছি জানো। আর আমি যেই ভাইয়ের কথা বলতাম, সঙ্গে সঙ্গে দিদিরা চলে যেত, আর মা আমাকে বকুনি দিয়ে ভাগিয়ে দিতেন। তাই বুঝি তুমি খোকনকে এত ভালোবাসো?
অনেকটা তাই। তাছাড়া খোকন ছেলেটাও ভালো, আর আমাকেও ভীষণ ভালোবাসে। সেই কথা কিন্তু সত্যি। চট করে ও আমার ঠোঁটে একটু ভালোবাসার স্পর্শ দিয়ে বলল, থ্যাংক ইউ। পরে আবার মেম সাহেব বলেছিল, সকালবেলায় ধুতি পাঞ্জাবি পরে খোকন যখন কলেজে যায় তখন আমার ভীষণ ভালো লাগে। লাগবেই তো, নিজে হাতে নিজের স্নেহ দিয়ে যাকে বড় করেছ সেই ছেলে বড় হলে তো নিশ্চয়ই ভালো লাগবে। আমি একটু থামি, একটু হাসি। ও জিজ্ঞাসা করল, আবার হাসছো কেন গো? এমনি। এমনি? এমনি কেন? আমি হাসলাম, আবার বললাম, এমনি। মেম সাহেব পিড়াপিড়ি শুরু করে দিল, এমনি কেন হাসছো বলো না। হাসতে হাসতেই আমি বললাম, বলবো? বলো। আবার হাসলাম, বললাম, সত্যি বলবো? মেম সাহেব কনুইয়ের উপর ভর দিয়ে আমার মুখের উপর হুমড়ি খেয়ে বলল, আহ বলছি তো, বলো না গো। দুহাত দিয়ে ওর মুখটা টেনে এনে কানে কানে জিজ্ঞাসা করলাম, আমাদের খোকন কবে হবে? মেম সাহেব আমার কানে কানে বলল, তুমি যেদিন চাইবে সেদিন। শিওর? শিওর। ওকে জড়িয়ে ধরে আদর করে বললাম, থ্যাংক ইউ ভেরি মাচ। ও হাসতে হাসতে উত্তর দিল, নট অ্যাট অল, ইট উইল বি মাই প্লেজার। আর ইউ শিওর ম্যাডাম? ইয়েস স্যার, আই এম শিওর। এই কথার পর দুজনেরই কি যে হলো, কি যেন সব দুষ্টুমি বুদ্ধির ঝড় উঠল দুজনেরই মাথায়। সেদিন দুপুরে ওই শান্ত স্নিগ্ধ মেম সাহেব সে যে কি কাণ্ডটাই করল। পরে আমি বলেছিলাম, জানো মেম সাহেব, তোমাকে দেখে কিন্তু বোঝা যায় না যে তোমার মধ্যে এত দুষ্টুমি বুদ্ধি লুকিয়ে আছে। ও পাশ ফিরে মুখ ঘুরিয়ে বলল, বাজে বকো না তো। পরের দিন ভোরবেলা এলাম সিসিলের লেকের ধারে। পাহাড়ের উপর এককালের রাজপ্রাসাদ এখন সরকারি পান্থশালা। দোতলায় ম্যানেজারের খাতায় নামধাম লিখে ঘরের চাবি নিয়ে 3 তলার ছাদে এসে দাঁড়াতেই মেম সাহেব লেক আর পাহাড় দেখে মুগ্ধ হলো। বলল, বাহ কি চমৎকার। মাথায় ঘোমটা, কপালে বিরাট সিঁদুরের টিপ, চোখে সানগ্লাস দিয়ে মেম সাহেবকে এই পরিবেশে আমার যেন আরো হাজার হাজার গুণ বেশি ভালো লাগলো। আমি বললাম, সত্যিই চমৎকার। তা আমার দিকে তাকিয়ে তুমি বলছো কেন? আমি বললাম, এই লেক, পাহাড় আর এই রাজপ্রাসাদের চেয়েও তোমাকে বেশি ভালো লাগছে মেম সাহেব। আমার প্রশংসা গ্রাহ্য না করে ও ছাদের চারপাশ ঘুরে ঘুরে লেক আর পাহাড় দেখছিল। ইতিমধ্যে ছাদের ওপাশ থেকে অকস্মাৎ এক সদ্য বিবাহিতা মহিলা মেম সাহেবের কাছে এসে জিজ্ঞাসা করলেন, আপনারা কি বাঙালি? ও একবার ঘাড় বেঁকিয়ে সানগ্লাসের মধ্য দিয়ে আমাকে দেখে নিয়ে বলল, হ্যাঁ। তারপর একটু থেমে জানতে চাইল, আপনি? ভদ্রমহিলা 32 পাটি দাঁত বার করে বললেন, আমরাও তো বাঙালি। আমি মনে মনে বললাম, এখানেও কি একটু নিশ্চিন্তে থাকতে পারবো না? ভদ্রমহিলা কিন্তু থামলেন না, আবার প্রশ্ন করলেন, তা কোথায় থাকেন আপনারা? মেম সাহেব অস্বস্তি বোধ করলেও ভদ্রমহিলার আগ্রহের তৃষ্ণা না মিটিয়ে আসতে পারছিল না। বলল, দিল্লি। ও দিল্লিতে? দিল্লিতে কোথায়? লোদি কলোনি? না, ওয়েস্টার্ন কোর্টে। ও, তা আপনার স্বামী কি গভর্নমেন্টে আছেন? না না, উনি একজন জার্নালিস্ট। বেয়ারা ঘরের দরজা খুলে অ্যাটাচিটা রেখে দিয়ে গেল। আমি এবার ডাক দিলাম, শোনো। মেম সাহেব মাথার ঘোমটাটা
একটু টেনে দিয়ে বলল, এখন আসি কেমন, পরে আবার দেখা হবে। ভদ্রমহিলা বললেন, আমরা তো আজকে বিকালে আজমির চলে যাব। সে কি, আজই? মেম সাহেব মনে মনে একটু দুঃখ পাবার ভান করল। তারপর ও দরজায় আসতেই আমি বললাম, তুমি ওকে বলো এক্ষুনি বিদায় নিতে। সানগ্লাসটা খুলতে খুলতে ও বলল, আহ, শুনতে পাবেন তো। তারপর মেম সাহেব চুল খুলতে বসল। আমি বাথরুমে ঢুকলাম। স্নান সেরে বেরিয়ে আসতেই ও আমাকে বলল, তুমি সাবান তোয়ালে সব নিয়ে যাওনি তো? কেন, বাথরুমেই তো ছিল। আরে বাবা, ও তো হোটেলের। তাতে কি হলো, কাচানো তোয়ালে, নতুন সাবান এসব ব্যবহার করলে কি হয়েছে? কিছু হোক আর না হোক, আমার সাবান তোয়ালে থাকতে তুমি কেন হোটেলের জিনিস ব্যবহার করবে? মেম সাহেব নিজেও স্নান সেরে নিল। বেয়ারাকে ডেকে বললাম, বেয়ারা, নাস্তা লে আও। ব্রেকফাস্ট খেয়ে সোফায় এসে বসলাম দুজনে। মেম সাহেবকে বললাম, মেম সাহেব, একটা গান শোনাও না। না না, চারিদিকে লোকজন ঘোরাঘুরি করছে, এখন নয়। সন্ধেবেলায় পাহাড়ের পাশ দিয়ে লেকের ধারে বেড়াতে বেড়াতে তোমাকে অনেক গান শোনাবো। সেদিন সারা দিন মেম সাহেবের গলায় রবীন্দ্রসঙ্গীত আর শোনা হয়নি সত্য, কিন্তু ভবিষ্যৎ জীবনের সঙ্গীত রচনা করেছিলাম আমরা দুজনে। ওগো, এরপর তোমার আয় আর কিছু বাড়লেই তুমি একটা 3 রুম ফ্ল্যাট নেবে, বুঝেছ? এখনই ফ্ল্যাট নিয়ে কি হবে? দুজনেই আস্তে আস্তে সংসারে সবকিছু সাজিয়ে গুছিয়ে নেব। সে ঠিক আছে, কিন্তু 3 রুম ফ্ল্যাট নিয়ে কি হবে? একটা ঘরের একটা ছোট্ট ইউনিট হলেই তো আমাদের যথেষ্ট। না না, তা হয় না। এক ঘরের ফ্ল্যাটে আমাদের দুজনেরই তো হাত পা ছড়িয়ে থাকা অসম্ভব। তার দুজন ছাড়া তুমি 3 জন পাচ্ছ কোথায়? এবার মেম সাহেবের সব গাম্ভীর্য যেন উধাও হয়ে গেল। হাসতে হাসতে বলল, তোমার মতো ডাকাতের সঙ্গে সংসার করতে শুরু করলে 2 জন থেকে 3 জন, 3 জন থেকে 4 জন, 5 জন হতেও সময় লাগবে না। ওর কথা শুনে আমি স্তম্ভিত না হয়ে পারলাম না। অবাক বিস্ময়ে আমি ওর দিকে চেয়ে রইলাম। ও বলল, অমন হা করে কি দেখছো? তোমাকে। আমাকে? মাথা নেড়ে বললাম, তোমাকে। কেন, আমাকে কি কোনোদিনও দেখোনি? ওর দিকে চেয়েই আমি বললাম, দেখেছি। এবার মেম সাহেবও একটু অবাক হয়ে আমার দিকে চেয়ে রইল। বলল, তবে অমন করে আমার দিকে চেয়ে চেয়ে কি দেখছো তুমি? আমি দুহাত দিয়ে ওর মুখখানা তুলে ধরে বললাম, জানো মেম সাহেব, তুমি নিশ্চয়ই একজন সুখী সার্থক স্ত্রী হবে, কিন্তু সন্তানের জননী হিসাবে তোমার বোধহয় কোনো তুলনাই হবে না। মেম সাহেব প্রথমে ধীরে ধীরে দৃষ্টিটা নামিয়ে নিল, তারপর আলতো করে মাথাটা আমার বুকের পরে রাখল। 2 আঙুল দিয়ে পাঞ্জাবির বোতামটা ঘোরাতে ঘোরাতে বলল, আমার যে ছেলে মেয়ের ভীষণ শখ গো। রাস্তাঘাটে ফুটফুটে সুন্দর বাচ্চা দেখলেই আমার মনে হয়, যদি তোমার হতো, তাই না? মেম সাহেব আমার কথায় সম্মতি জানিয়ে মাথা নেড়ে হাসল। তারপর আস্তে আস্তে ওর মুখটা আমার কোলের মধ্যে লুকিয়ে ফেলল। আমার মনে হলো কি যেন লজ্জায় ও বলতে পারছে না। জিজ্ঞাসা করলাম, কিছু বলবে? মুখটা লুকিয়ে রেখেই আস্তে আস্তে ও বলল, তোমার ইচ্ছা করে না? আমি হেসে ফেললাম। বললাম, জানো মেম সাহেব, স্বপ্ন দেখতে আমার বড় ভয় হয়। আমার কোলের মধ্যে লুকিয়ে রাখা মুখটা ঘুরিয়ে ও আমার দিকে চাইল। বলল, কেন, ভয় কেন হয় তোমার? জীবনে চলতে গিয়ে বারবার তো আমি পিছনে পড়ে গেছি, তাই তো ভবিষ্যতের কথা ভাবতে, ভবিষ্যৎ জীবন নিয়ে স্বপ্ন দেখতে আমার বড় ভয় হয় মেম সাহেব। ও হাত দিয়ে আমার মুখটা চেপে ধরে বলল, না না, ভয়ের কথা বলো না। ভয় কি?
একটু আতঙ্কে, একটু দ্বিধাগ্রস্ত হয়ে জানতে চাইল, আমি কি তোমার হব না? এবার আমি ওর মুখটা চেপে ধরলাম, বললাম, না না, ছিছি, ওসব বাজে কথা ভাবছো কেন? তাছাড়া তুমি তো আমারই মেম সাহেব। ওর মুখে তখনও বেশ চিন্তার ছাপ। বলল, সে তো জানি, কিন্তু তবুও তুমি ভয় পাচ্ছ কেন? আমি দুহাত দিয়ে ওকে বুকের মধ্যে টেনে নিলাম, সান্ত্বনা জানালাম, বললাম, কিচ্ছু ভয় করো না, তোমার স্বপ্ন, তোমার ভালোবাসা কোনো দিন ব্যর্থ হবে না, ব্যর্থ হতে পারে না। একটু ব্যাকুলতা মেশানো স্বরে ও বলল, সত্যি বলছো? 100 বার বলছি, যদি বিধাতার ইচ্ছে না হতো তাহলে কি ওই আশ্চর্যভাবে আমাদের দেখা হতো, নাকি এমনি করে আজ আমরা সিসিলের লেকের পাড়ে মিলতে পারতাম বলো? আমারও তাই মনে হয় জানো। যদি ভগবানের কোনো নির্দেশ, কোনো ইঙ্গিত না থাকতো তাহলে সত্যি আমরা কোনো দিন মিলতে পারতাম না। তবে তবে তুমি এত ঘাবড়ে যাচ্ছ কেন? অনুযোগের সুরে মেম সাহেব বলল, তুমি তো ঘাবড়ে দিচ্ছ। ঘাবড়ে দিচ্ছি না মেম সাহেব, আমি সতর্ক করে দিচ্ছি। 2 আঙুল দিয়ে আমার গালটা চেপে ধরে ও বলল, কি আমার সতর্ক করার ছিরি? দোলা বৌদি, সেই অরণ্যে আর পর্বতের কোলে যে 2টি দিন আমরা কাটিয়েছিলাম, তা আমার জীবনের মহা স্মরণীয় দিন। এত আপন করে, এত নিবিড় করে মেম সাহেবের এত ভালোবাসা আমি আগে কোনো দিন পাইনি। ওই 2টি দিন প্রতিটি মুহূর্তে মেম সাহেবের ভালোবাসা আর উষ্ণ সান্নিধ্য উপভোগ করেছিলাম আমি। তাই তো তৃতীয় কোনো ব্যক্তির সাহচর্যে আসতে মন চায়নি। মেম সাহেব বলেছিল, অনেক বেলা হলো, চলো লাঞ্চ খেয়ে আসি। আমি সোজা জানিয়ে দিয়েছিলাম, আমি ঘর ছেড়ে বেরোচ্ছি না। তবে তবে আবার কি, বেয়ারাকে ডেকে বলো ঘরে খাবার দিয়ে যেতে। আমি অতীত দিনের রাজপ্রাসাদের রাজকুমারের শয়নকক্ষে মহারাজার মতো শুয়ে রইলাম। ও বেল বাজিয়ে বেয়ারাকে ডেকে বলল, বেয়ারা सुनो, साहब का तबीयत अच्छा नहीं है, मेहरबानी करके खाना जरा इधर ही ले आना। जो हुकुम मेम साहब। ঘরে খাবার এসেছিল। সেন্টার টেবিলে খাবার দাবার সাজিয়ে ও ডাক দিয়েছিল, শুনছো, এসো খেতে এসো। বড় সোফায় দুজনে পাশাপাশি খেতে বসেছিলাম। খেতে খেতে একটু নরম মাংস আমার মুখে তুলে দিয়ে ও বলেছিল, এই নাও, খেয়ে নাও। তুমি খাও না। আমি দিচ্ছি, তুমি খাও না। মাংসের টুকরোটা খাবার সময় ওর 2টো আঙুলে একটু কামড়ে দিয়ে আমি বললাম, তোমাকেও খেয়ে ফেলি। হাসতে হাসতে ও বলল, আমাকে কি আর খেতে বাকি রেখেছ? খেয়ে দিয়ে একটা চাদর গায়ে দিয়ে পাশ ফিরে শুয়ে পড়ল ও। সতর্ক করে দিয়ে আমাকে বলল, এখন চুপটি করে ঘুমো কেমন, একটুও বিরক্ত করবে না কিন্তু। সত্যি? সত্যি নয় তো কি, মিথ্যে? আমি একটু ওর কাছে এগিয়ে গিয়ে বললাম, বিরক্ত না করে যদি তোমাকে সুখী করি। আমাকে হাত দিয়ে একটা ধাক্কা দিয়ে ও হেসে বলল, সরো তো, দূর থেকে সুখী করো, বুঝেছ? সে কি, অনেক দূরে সরে যাব? হ্যাঁ, তাই যাও। তাই কি হয়? তোমার কষ্ট হবে যে। বুড়ো আঙুলটা দেখিয়ে মেম সাহেব বলল, ইহ, কলা হবে, দেখি কেমন যেতে পারো। মেম সাহেব জানতো যে ও পাশ ফিরে শুয়ে থাকতে পারবে না, আর আমিও দূরে সরে থাকতে পারবো না। ওর মনের কথা আমি জানতাম, আর আমার মনের কথা ও। তবুও হয়তো একটু বেশি আদর, একটু বেশি ভালোবাসা পাবার জন্য ও এমন দুষ্টুমি করত, ভালোবাসত। আমারও মন্দ লাগতো না। পরের দিন সারা গেস্ট হাউস ফাঁকা হয়ে গিয়েছিল। শুধু আমরা দুজন আর দোতলায় এক বৃদ্ধ দম্পতি ছাড়া আর কোনো গেস্ট ছিল না। সন্ধেবেলায় আমরা দুজনে লেকের ধার দিয়ে পাহাড় আর অরণ্যের মধ্যে কত ঘুরে বেরিয়েছিলাম। মেম সাহেব আমাকে কত গান শুনিয়েছিল।
রাত্রে ফিরে এসে ছাতের কোণে লেকের মিষ্টি হাওয়ায় বসে দুজনে ডিনার খেলাম। তারপর লাইটগুলো অফ করে দিয়ে বিরাট মুক্ত আকাশের তলায় বসে রইলাম আমরা দুজনে। আকাশের তারাগুলো মিটমিট করে জ্বললেও ওই আবছা অন্ধকারে আমাদের দুজনের মনের আকাশ পূর্ণিমার আলোয় ভরে গিয়েছিল। আশেপাশে দুনিয়ার আর কোনো জনপ্রাণী ছিল না। মনে হয়েছিল শুধু আমরা দুজনেই যেন এই বিরাট বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক। ভগবান যেন আমাদের মুখ চেয়ে আমাদের শান্তির জন্য আর সবাইকে ছুটি দিয়েছিলেন এই পৃথিবী থেকে অন্য কোথাও একটু ঘুরে আসতে। জনারণ্যের বাইরেও এর আগে কয়েকবার মেম সাহেবকে কাছে পেয়েছি, কিন্তু একবারও এমন করে পাইনি। এত পূর্ণ, পরিপূর্ণ, সম্পূর্ণভাবে আগে পাইনি। মেম সাহেব, তুমি ভুলে যাবে না তো এই রাত্রির কথা? বোতল বোতল ভালোবাসার হুইস্কি খেয়ে মেম সাহেবের তখন এমন নেশা হয়েছিল যে কথা বলারও ক্ষমতা ছিল না। তাই তো শুধু মাথা নেড়ে বলল, না। কোনোদিনও না? না গো, না। যদি কোনোদিন তুমি আমার থেকে দূরে চলে যাও? তোমার এই ভালোবাসা আর এই স্মৃতি বুকে নিয়ে আমি কোথায় যাব বলো? তবু মানুষের অদৃষ্টের কথা তো বলা যায় না। জিভ দিয়ে ঠোঁটটা একটু ভিজিয়ে নিল মেম সাহেব। দুটো দাঁত দিয়ে ঠোঁটের কোণটা একটু কামড়ে নিল। তারপর বলল, তোমার এই ভালোবাসা পাবার পর আর একজনের সঙ্গে সারা জীবন ধরে ভালোবাসার অভিনয় করতে আমি পারবো না গো। একটু থামলো, আমাকে আরো একটু কাছে টেনে নিল, একটু বেশি শক্ত করে জড়িয়ে ধরে বলল, তাছাড়া তোমার জীবনটার সর্বনাশ করে আর একজনকে আবার ঠকাবো কেন? একটু জোর গলায় বলে উঠল, না না, আমি তা কোনো দিনই পারবো না। আমিও যেন কেমন হয়ে গিয়েছিলাম। আমিও বেশ জোর করে ওকে জড়িয়ে ধরলাম। একটু যেন ভেজা গলায় বলেছিলাম, সত্যি বলছি মেম সাহেব, ভগবানের কাছে কায় মনোবাক্যে প্রার্থনা করি সে দুর্দিন যেন কোনো দিন না আসে। কিন্তু কিন্তু যদি কোনো দিন আসে, সেদিন কিন্তু আমি আর বাঁচব না। হয় আমি উন্মাদ হয়ে যাব, নয়তো তোমার স্মৃতি বুকে নিয়েই এই লেকের জলে আমি চিরকালের জন্য ডুব দেব। ও তাড়াতাড়ি আমার মুখটা চেপে ধরল, বলল, ছি ছি, ও কথা মুখে আনে না। এই তোমার বুকে আমি হাত দিয়ে বলছি, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না, কোথাও না, বুঝেছ? একটু থেমে আমাকে একটু আদর করে মেম সাহেব আবার বলেছিল, আর তাছাড়া আমি যেতে চাইলেই তুমি আমাকে যেতে দেবে কেন বলো? আমি না তোমার স্ত্রী? তোমার মনে যদি কোনো দ্বিধা, কোনো চিন্তা থাকে, তাহলে আজ এই রাত্রিরেই তুমি আমার সিঁথিতে সিঁদুর পরিয়ে দাও, হাতে শাঁখা পরিয়ে দাও। আমি কথা দিচ্ছি, সেই শাঁখা সিঁদুর নিয়েই আমি কলকাতা ফিরে যাব। মেম সাহেবের কথায় আমার মন থেকে অবিশ্বাসের ছোট্ট ছোট্ট টুকরো টুকরো মেঘগুলো পর্যন্ত কোথায় যেন মিলিয়ে গেল। আমার মুখটা হাসিতে ঝলমল করে উঠল। বললাম, না না মেম সাহেব, আমার কোনো দ্বিধা নেই। তুমি যদি আমার না হতে, তাহলে কি অমন হাসি মুখে তোমার সমস্ত সম্পদ, সমস্ত ঐশ্বর্য আর ভালোবাসা এমন করে দিতে আমায়? হ্যাঁ, বলো তুমি। কথায় কথায় অনেক রাত হয়ে গিয়েছিল। হাতে ঘড়ি ছিল, কিন্তু দেখার কোনো মনোবৃত্তি কারোরই ছিল না। ঘরে এসে আর মেম সাহেব পাশ ফিরে দূরে শুয়ে থাকেনি। এত আপন, এত নিবিড়, এত ঘনিষ্ঠ হয়েছিল সে রাত্রে যে সেই কাহিনী লেখা সম্ভব নয়। শুধু জেনে রাখো, আমাদের দুটি মন, দুটি প্রাণ, দুটি আত্মা আর আশা, আকাঙ্ক্ষা, স্বপ্ন, সাধনা সব সব মিলেমিশে একাকার হয়ে গিয়েছিল সেই চিরস্মরণীয় রাত্রে। পরের দিন ঘুম ভাঙতে অনেক বেলা হয়েছিল, হয়তো আরো অনেক বেলা হতো,
কিন্তু সূর্যের আলো চোখে পড়ায় আমার ঘুম ভেঙে গেল। পাশের খাটে মেম সাহেব আমার দিকে ফিরে শুয়েছিল। মনে হলো মহানন্দে স্বপ্নে বিভোর হয়ে আছে। ওর ঘুম ভাঙাতে আমার মন চাইল না। ও এত নিশ্চিন্তে শান্তিতে ঘুমোচ্ছিল যে দেখতে বেশ লাগছিল। বহুক্ষণ ধরে শুধু চেয়ে চেয়ে আমি দেখলাম, তারপর উঠে বসে আরো ভালো করে দেখলাম। ওর সর্বাঙ্গের পর দিয়ে বারবার চোখ বুলিয়ে নিলাম, একটু হয়তো হাত বুলিয়েও দিয়েছিলাম ওর গায়ে। মনে মনে কত কি ভাবলাম এই মেম সাহেব, এই আমার জীবন নাট্যের নায়িকা, এই চপলা চঞ্চলা বালা যে আমার জীবন ইতিহাসের মোড় ঘুরিয়েছে, এই সেই শিল্পী যে আমার জীবনে সুর দিয়েছে, চোখে স্বপ্ন দিয়েছে। ভাবলাম এই সেই মেয়ে যে আমার জীবনে না এলে আমি হয়তো কোথায় সবার অলক্ষ্যে হারিয়ে যেতাম। শুকনো পাতার মতো কাল বৈশাখীর মাতাল হাওয়ায় অজানা ভবিষ্যতের কোলে চিরকালের জন্য লুকিয়ে পড়তাম। ভাবতে ভাবতে ভারী ভালো লাগলো। ওর কপালের পর থেকে চুলগুলো সরিয়ে দিয়ে একটু আদর করলাম। মেম সাহেব কাত হয়ে শুয়েছিল। ওর দীর্ঘ মোটা বেনুনিটা কাঁধের পাশ বুকের পর দিয়ে বিছানায় এসে লুটিয়ে পড়েছিল। আমি মুগ্ধ হয়ে আরো কিছুক্ষণ চেয়ে রইলাম। ওর ছন্দবদ্ধ দেহের চড়াই উতরাই দেখে মনে হলো যেন প্রাক্সিটিলিসের ভেনাস বা সাঁচির যক্ষী টার্সো, নাকি খাজুরাহোর নায়িকা অজন্তার মারকন্যা। মনে পড়ল ইভার প্রতি মিল্টনের কথা, ও ফেয়ারেস্ট অফ ক্রিয়েশন, লাস্ট অ্যান্ড বেস্ট অফ অল গডস ওয়ার্কস। ইভার মতো মেম সাহেব নিশ্চয়ই এত সুন্দরী ছিল না, কিন্তু আমার চোখে আমার মনে সে তো অনন্যা। আমার শ্যামা মেম সাহেবকে মুগ্ধ চোখে চেয়ে দেখলাম অনেকক্ষণ। ভাবলাম বাইবেলের মতে তো নারী ভগবানের শেষ কীর্তি, শ্রেষ্ঠ কীর্তি। কিন্তু সবাই কি মেম সাহেব হয়? এই দেহের মাধুর্য, চোখে এমনি স্বপ্ন, চরিত্রে এই দৃঢ়তা, মনের এই প্রসারতা তো আর কোথাও পেলাম না। ঘুমিয়ে ঘুমিয়েও ও যেন আমাকে ইশারা করল। মনে হলো ও যেন ডাক দিল, ওগো কাছে এসো না, দূরে কেন? তুমি কি আমাকে তোমার বুকের মধ্যে তুলে নেবে না? আমি হাসলাম, মনে মনে বললাম, ফোড়ার মুখেই, তুই তো জানিস না, তোকে বেশি আদর করতেও আমার ভয় হয়। তোকে বেশিক্ষণ বুকের মধ্যে রাখলে জ্বালা করে, ভয় ধরে। ভয়? হ্যাঁ ভয়। ভয় হবে না? যদি কোনোদিন কোনো কারণে কোনো দৈব দুর্বিপাকে আমার বুকটা খালি হয়ে যায়, তখন? ঘুমিয়ে ঘুমিয়েই মেম সাহেব ওর ডান হাতটা আমার কোলের পরে ফেলে একটু জড়িয়ে ধরবার চেষ্টা করল, যেন বলল, না গো না, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। আমি মেম সাহেবকে একটু কাছে টেনে নিলাম, একটু আদর করলাম। ওই সকালবেলার মিষ্টি সূর্যের আলোয় মেম সাহেবকে আদর করে বড় ভালো লাগলো। কিন্তু আনন্দের ওই পরম মুহূর্তেও একবার মনে হলো, সন্ধ্যায় তো সূর্য অস্ত যায়, পৃথিবীতে তো অন্ধকার নেমে আসে। জানো দোলা বৌদি, ওই হতচ্ছাড়ি মেয়েটাকে যখনই বেশি করে কাছে পেয়েছি, তখনই আমার মনের মধ্যে কেমন যেন ভয় করত। কেন করত তা তো জানি না, কিন্তু আজ মনে হয়, থাকবে, ওসব কথা বলতে শুরু করলে আবার সব কিছু হয়তো গুলিয়ে যাবে। যত তাড়াতাড়ি সম্ভব তোমাকে আমার মেম সাহেবের কাহিনী শোনাতে হবে। সময় ঝড়ের বেগে এগিয়ে চলেছে। যত তাড়াতাড়ি সম্ভব একটা শুভলগ্নে আমাকে তো তোমায় পাত্রস্থ করতে হবে, তাই না? তাছাড়া আমারও তো বয়স বাড়ছে। বয়স বেশি হলে কি আর আমার কপালে কিছু জুটবে? ওই অরণ্য পর্বত লেকের ধারের রাজপ্রাসাদে 2টি দিন 2 রাত্রি স্বপ্ন দেখে আমরা আবার দিল্লি ফিরে এলাম ঠিকই, কিন্তু যে মেম সাহেব আর আমি গিয়েছিলাম, সেই আমরা কিন্তু আর এলাম না। ফিরে এলাম সম্পূর্ণ নতুন হয়ে।
দিল্লিতে ফিরে এসে মেম সাহেব একটি মুহূর্তও নষ্ট করেনি। সংসার পাতার কাজে মেতেছিল। একটা স্কুটার রিক্সা নিয়ে দুজনে মিলে দিল্লির পাড়ায় পাড়ায় ঘুরেছিলাম ভবিষ্যতের আস্তানা পছন্দ করার আশায়। করলবাগ, ওয়েস্টার্ন এক্সটেনশন, নিউ রাজেন্দ্রনগর, ইস্ট প্যালেস নগর থেকে দক্ষিণে নিজামুদ্দিন, জংপুরা, ডিফেন্স কলোনি, সাউথ এক্সটেনশন, কৈলাস, হাউসখাস, গ্রিন পার্ক পর্যন্ত ঘুরেছিলাম। সব দেখে শুনে ও বলেছিল, শোনো, গ্রিন পার্কে একটা ছোট্ট কটেজ নেব আমরা, কেমন? এত জায়গা থাকতে গ্রিন পার্ক? শহর থেকে বেশ একটু দূরে আর বেশ একটু ফাঁকা ফাঁকা আছে। হ্যাঁ, কিন্তু বড্ড দূর। তা হোক, তবু থেকে শান্তি তো পাওয়া যাবে। তা ঠিক। পরে আবারও বলেছিল, 2-3 মাসের মধ্যে বাড়ি ঠিক করবে, তারপর একটু গোছগাছ করে নিয়েই আমরা সংসার পাতব। হাত দিয়ে আমার মুখটা নিজের দিকে ঘুরিয়ে নিয়ে মেম সাহেব জিজ্ঞাসা করল, কেমন, তোমার আপত্তি নেই তো? আমি মাথা নেড়ে বলেছিলাম, না। আরো 2-4টে কি কথাবার্তা বলার পর আমার গলাটা জড়িয়ে ধরে ও বলল, দেখো না, বিয়ের পর তোমাকে কেমন জব্দ করি। তাই নাকি? কি জব্দ করবে? আজে বাজে খাওয়া দাওয়া, ফালতু আড্ডা দেওয়া সব আমি বন্ধ করে দেব। তাই বুঝি? তবে আর কি। এবার আমিও একটা হাত দিয়ে ওর গলাটা জড়িয়ে ধরে বললাম, আর কি করবে মেম সাহেব? আধো আধো গলায় ও উত্তর দিল, সব কথা বলবো কেন? তাই বুঝি? তবে কি? বাট ইউ উইল সি, আই উইল মেক ইউ হ্যাপি। তা তো আমি জানি, তবে মাঝে মাঝে আমার কেমন ভয় হয়। ভয় হয়? কি ভয় হয়? আমি ওর কানে কানে ফিসফিস করে বললাম, ভয় হয় যে আমি বোধহয় স্ত্রৈণ হব। মেম সাহেব আমাকে একটা ধাক্কা দিয়ে বলল, বাজে বকো না তো। একটু মুচকি হাসলেও বেশ সিরিয়াসলি বললাম, বাজে না মেম সাহেব, বাজে না। বিয়ের পরে বোধহয় তোমাকে ছেড়ে আমি পার্লামেন্ট বা অফিসেও যেতে পারবো না। এবার মেম সাহেব একটু মুচকি হাসে, বলল, কেন, 24 ঘন্টা বাড়িতে বসে থেকে কি করবে? আবার কানে কানে ফিসফিস করে বললাম, তোমাকে নিয়ে শুয়ে থাকব। ও হেসে বলল, অসভ্য কোথাকার। তারপর একটু থেমে আবার বলল, শুতে দিলে তো? আমি বললাম, শুতে না দিলে আমি চিৎকার করে কান্নাকাটি করে সারা পাড়ায় জানিয়ে দেব। মেম সাহেব এবার আমার পাশ থেকে উঠে পড়ে, মুখ টিপে হাসতে হাসতে বলে, বাপরে বাপ, কি অসভ্য। আমি দৌড়ে গিয়ে ওকে ধরতে গেলাম। ও ছুটে বারান্দায় বেরিয়ে যাবার চেষ্টা করলো, কিন্তু পারল না। আঁচল ধরে টানতে টানতে ওকে নিয়ে এলাম সোফার উপর। যদি বলি এখনই? হাতে ঘুষি পাকিয়ে ও বলল, একদম নাক ফাটিয়ে দেব। সত্যি? এমন করে মেম সাহেবের দিল্লি বাসের মেয়াদ ধীরে ধীরে শেষ হয়ে গেল। রবিবার বিকেলে ডিলক্স এয়ার কন্ডিশন এক্সপ্রেসে ও কলকাতা চলে গেল। ওয়েস্টার্ন কোর্ট থেকে স্টেশনে রওনা হওয়ার আগে মেম সাহেব আমাকে প্রণাম করল। আমার বুকে মাথা রেখে আমায় জড়িয়ে ধরে একটু কাঁদল। আমি ওকে আশীর্বাদ করলাম, আদর করলাম, চোখের জল মুছিয়ে দিলাম। 1 সপ্তাহ ধরে দুজনে কত কথা বলেছি, কিন্তু সেদিন ওর বিদায়ের মুহূর্তে দুজনের কেউই বিশেষ কথা বলতে পারিনি। শুধু বলেছিলাম, সাবধানে থেকো কেমন, আর ঠিকমতো চিঠিপত্র দিও। ও বলেছিল, ঠিকমতো খাওয়া দাওয়া করো কিন্তু, বুঝেছ? তোমার শরীর কিন্তু ভালো না। শেষে নিউ দিল্লি স্টেশনে ট্রেন ছাড়ার ঠিক আগেও বলেছিল, তুমি কিন্তু আমাকে বেশি দিন একলা রেখো না, কলকাতায় আমি একলা থাকতে পারি না। মেম সাহেব চলে গেল।
আমি আবার ওয়েস্টার্ন কোর্টের শূন্য ঘরে ফিরে এলাম। মনটা ভীষণ খারাপ হয়ে গেল। খেতে গেলাম না। ডাইনিং হলে আমাকে দেখতে না পেয়ে গজানন এলো আমার ঘরে খবর নিতে। আমাকে অনেক অনুরোধ করলো, কিন্তু তবুও আমি খেতে গেলাম না। বললাম শরীর খারাপ। গজানন আমার মনের অবস্থা নিশ্চয়ই উপলব্ধি করেছিল, সেজন্য সেও আর দ্বিতীয়বার অনুরোধ না করে বিদায় নিল। কলকাতা থেকে মেম সাহেবের পৌঁছ সংবাদ আসতে না আসতেই আমি আবার কাজকর্ম শুরু করেছিলাম। পুরো একটা সপ্তাহ আমি পার্লামেন্ট যাইনি, সাউথ ব্লক, নর্থ ব্লক যাইনি, মন্ত্রী, এমপি, অফিসার, ডিপ্লোম্যাট দর্শন করিনি, এমনকি টাইপরাইটার পর্যন্ত স্পর্শ করিনি। দু একদিন এদিক ওদিক ঘুরোঘুরি করলাম, কিন্তু বিশেষ উল্লেখযোগ্য কোনো খবর টবর পেলাম না। পার্লামেন্টে তখন আকশাই চীন সড়ক নিয়ে ঝড় বইছিল প্রায়ই। প্রাইম মিনিস্টারও বেশ গরম গরম কথা বলছিলেন মাঝে মাঝেই। দু চারজন পলিটিশিয়ান যুদ্ধ করবার পরামর্শ দিলেও প্রাইম মিনিস্টার তা মানতে রাজি হলেন না। অথচ এইভাবে বক্তৃতার লড়াই কতদিন চলতে পারে? অল ইন্ডিয়া রেডিও আর পিকিং বেতারের রাজনৈতিক মল্লযুদ্ধ তেতো হয়ে উঠেছিল। লড়াই করার কোনো উদ্যোগ, আয়োজন বা মনোবৃত্তি সরকার মহলে না দেখায় আমার মনে স্থির বিশ্বাস হলো যে আলোচনা হতে বাধ্য। দু চারজন সিনিয়র ক্যাবিনেট মিনিস্টারের বাড়িতে আর অফিসে অনেকদিন ঘোরাঘুরি করেও কোনো কিছুর হদিশ পেলাম না। শেষে সাউথ ব্লকে ঘোরাঘুরি শুরু করলাম। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সেক্রেটারি ও স্পেশাল সেক্রেটারিকে তেল দিয়েও কিচ্ছু ফল হলো না। শেষে আশা প্রায় ছেড়ে দিয়েছি। এমন সময় আফ্রিকা ডেস্কের মিস্টার চোপড়ার সঙ্গে আড্ডা দিতে বেরোতে বেরোতে প্রায় 6:30 হয়ে গেল। বেরোবার সময় প্রাইম মিনিস্টারের ঘরের সামনে উঁকি দিয়ে দেখলাম প্রাইম মিনিস্টার লিফটে ঢুকছেন। আমি তাড়াতাড়ি হুড়মুড় করে লাফাতে লাফাতে সিঁড়ি দিয়ে নেমে এলাম। প্রাইম মিনিস্টার গাড়ির দরজার সামনে এসে দাঁড়িয়েছেন। পাইলট ও মোটর সাইকেলে স্টার্ট দিয়েছে, ওয়্যারলেস আর সিকিউরিটি কারও স্টার্ট দিয়েছে, কিন্তু চলতে শুরু করেনি। এমন সময় ফরেন সেক্রেটারি প্রায় দৌড়াতে দৌড়াতে এসে হাজির হলেন। কানে কানে প্রাইম মিনিস্টারের সঙ্গে কি যেন কথা বললেন। তারপর প্রাইম মিনিস্টার আর ফরেন সেক্রেটারি আবার লিফটে চড়ে উপরে চলে গেলেন। আমি একটু পাশে দাঁড়িয়ে সবকিছু দেখলাম। বুঝলাম সামথিং ভেরি সিরিয়াস অথবা সামথিং ভেরি আর্জেন্ট। তা নয়তো ওইভাবে ফরেন সেক্রেটারি প্রাইম মিনিস্টারকে অফিসে ফেরত নিয়ে যেতেন না। আমি প্রাইম মিনিস্টারের অফিসের পাশে ভিজিটার্স রুমে বসে রইলাম। দেখলাম 20-25 মিনিট পরে প্রাইম মিনিস্টার আবার বেরিয়ে গেলেন। প্রাইম মিনিস্টারকে এবার দেখে মনে হলো একটু যেন স্বস্তি পেয়েছেন মনে মনে। আমি আরও কয়েক মিনিট অপেক্ষা করলাম। দেখলাম প্রাইম মিনিস্টার চলে যাবার প্রায় পরপরই চায়না ডিভিশনের জয়েন্ট সেক্রেটারি মিস্টার মালিক ফরেন সেক্রেটারির ঘর থেকে বেরিয়ে এলেন। আমার আর বুঝতে বাকি রইল না যে চীন সম্পর্কেই কিছু জরুরি খবর এসেছে। সেদিনকার মতো আমি বিদায় নিলাম। পরের দিন থেকে আমি মিস্টার মালিকের বাড়ি আর অফিসে ঘুরঘুর করা শুরু করলাম, কিন্তু তবুও কিচ্ছু সুবিধা হলো না। শেষে ইউনাইটেড নেশনস ডিভিশনের একজন সিনিয়র অফিসারের কাছ থেকে খবর পেলাম সীমান্ত বিরোধী আলোচনার জন্য চীনা প্রধানমন্ত্রী চৌ এন লাইকে দিল্লি আসার আমন্ত্রণ জানানো হয়েছে এবং তিনি তা গ্রহণ করেছেন। খবরটি সেই বাজারে প্রায় অবিশ্বাস্য হলেও যাচাই করে দেখলাম যে ঠিকই। দিল্লির বাজার তখন অত্যন্ত গরম, কিন্তু তবু আমি খবরটা পাঠিয়ে দিলাম। ট্রাঙ্কল করে নিউজ এডিটরকে ব্রিফ করে দিলাম। পরের দিন ডবল কলম হেডিং দিয়ে সেকেন্ড লিড হয়ে ছাপা হয়ে এলো চৌ এন লাই দিল্লি আসছেন। এই খবরটা দেবার জন্য প্রায় সবাই আমাকে পাগল ভাবল। আমার এডিটরের কাছেও অনেকে অনেক বিরূপ মন্তব্য করলেন। এডিটর চিন্তিত হয়ে আমাকে ট্রাঙ্কল করলেন। আমি বললাম, একটু ধৈর্য ধরুন। এক সপ্তাহ ঘুরতে না ঘুরতেই লোকসভায় কোশ্চেন আওয়ারের পর স্বয়ং প্রাইম মিনিস্টার ঘোষণা করলেন প্রিমিয়ার চৌ এন লাই তার আমন্ত্রণ গ্রহণ করে সীমান্ত বিরোধী আলোচনার জন্য দিল্লি আসছেন। বিনা মেঘে বজ্রপাত হলো অনেকের মাথায়, কিন্তু আমি আনন্দে ধেই ধেই করে নাচতে শুরু করলাম।
রাত্রে এডিটরের টেলিগ্রাম পেলাম, কনগ্রাচুলেশনস, স্পেশাল ইনক্রিমেন্ট 250 উইথ ইমিডিয়েট এফেক্ট। দুহাত তুলে ভগবানকে প্রণাম করলাম। সেই রাত্রেই মেম সাহেবকে একটা টেলিগ্রাম করে সুখবরটা জানিয়ে দিলাম। পরের দিন মেম সাহেবেরও একটা টেলিগ্রাম পেলাম, অ্যাকসেপ্টেড কনগ্রাচুলেশনস অ্যান্ড প্রণাম, স্টপ লেটার ফলোজ। মেম সাহেবের চিঠি পাবার পরও ভাবতে পারিনি ভবিষ্যতে আরও কোনো অপ্রত্যাশিত ঘটনা ঘটবে আমার জীবনে, কিন্তু সত্যি সত্যিই ঘটল। প্রাইম মিনিস্টারের সঙ্গে ইউরোপে যাবার দুর্লভ সুযোগ এলো আমার জীবনে প্রায় কয়েক মাসের মধ্যেই। বিদায় জানাবার জন্য মেম সাহেব স্বয়ং দিল্লি ছুটে এসেছিল। আমি আশ্চর্য হয়ে গিয়েছিলাম। বলেছিলাম, আমাকে সি অফ করার জন্য তুমি কলকাতা থেকে দিল্লি এলে? দুটি হাত দিয়ে আমার দুটি হাত দোলাতে দোলাতে ও বলেছিল, তুমি প্রথমবারের জন্য ইউরোপ যাচ্ছ, আর আমি চুপ করে বসে থাকবো কলকাতায়? ওই কালো হরিণ চোখ ঘুরিয়ে ঘুরিয়ে সে আবার বলল, তাও আবার প্রাইম মিনিস্টারের সঙ্গে চলেছ, আমি না এসে থাকতে পারি? পাগলির কথাবার্তা শুনে আমার হাসি পেত। কত হাজার হাজার লোক বিদেশে যাচ্ছে, তার জন্য 1000 মাইল দূর থেকে ছুটে এসে বিদায় জানাতে হবে? দুহাত দিয়ে আমার মুখখানা তুলে ধরে মেম সাহেব বলল, এসেছি বেশ করেছি, তোমাকে কৈফিয়ত দিয়ে আসবো? বলো দোলা বৌদি, অমন পাগলির সঙ্গে কি তর্ক করা যায়? যায় না। তাই আমিও আর তর্ক করিনি। পাসপোর্ট, ভিসা, ফরেন এক্সচেঞ্জ আগেই ঠিক ছিল। এয়ার প্যাসেজ আগের থেকেই বুক করা ছিল। দুজনে মিলে এয়ার ইন্ডিয়া অফিসে গিয়ে টিকিটটা নেবার পর কর্নস প্লেসে কয়েকটা ছোটখাটো জিনিসপত্র কিনলাম। তারপর কফি হাউসে গিয়ে কফি খেয়ে ফিরে এলাম ওয়েস্টার্ন কোর্টে। ফেরার পথে মেম সাহেব বলল, দেখো, তোমার কাজকর্ম কিন্তু আজই শেষ করবে, কালকে যেন কোনো কাজ না থাকে, বুঝেছ? কেন, কাল কি হবে? আমি জানতে চাইলাম। ঘাড় বেঁকিয়ে চোখ ঘুরিয়ে ও বলল, বাহ, পরশু ভোরেই তো তুমি চলে যাবে, কালকের দিনটাও বুঝি তোমাকে আমি পেতে পারি না? লাঞ্চের পর একটু বিশ্রাম করে বেরিয়েছিলাম বাকি কাজগুলো শেষ করবার জন্য। তারপর এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রিতে গিয়ে দেখাশুনো করে ফিরে এলাম সন্ধ্যার পরেই। এসে দেখি মেম সাহেব একটা চমৎকার বালুচরি শাড়ি পরেছে, বেশ চেপে কান ঢেকে চুল বেঁধেছে, বিরাট খোঁপায় রূপোর কাঁটা গুজেছে, রূপার চেনে টিবেটিয়ান লকেট লাগানো একটা হার ছাড়া আরও কয়েকটা রূপার গহনাও পড়েছে। কপালে টকটকে লাল একটা বিরাট টিপ ছাড়াও চোখে বোধহয় একটু সুরমার টানও লাগিয়েছিল। আমি ঘরে ঢুকে মেম সাহেবকে দেখেই থমকে দাঁড়ালাম। ও মুখটা একটু নিচু করে চোখটা একটু ঘুরিয়ে আমার দিকে তাকালো, একটু হাসলো। আমি হাসলাম না, হাসতে পারলাম না। আগের মতোই স্থির দৃষ্টিতে ওর দিকে চেয়ে রইলাম। ও আমার দিকে তাকিয়ে একটু মুচকি হাসলো, জিজ্ঞাসা করলো, অমন স্থির হয়ে কি দেখছো? তোমাকে। ন্যাকামি করে ও আবার বলল, আমাকে? বুঝতে পারছো না? মেম সাহেব একটু হাসলো, বলল, তা তো বুঝতেই পারছি, কিন্তু অমন করে দেখবার কি আছে? কেন দেখছি তা বুঝতে পারছো না? দেখবার কি কোনো কারণ নেই? মেম সাহেব এবার আর তর্ক না করে ধীর পদক্ষেপে দেহটাকে একটু দুলিয়ে দুলিয়ে আমার সামনে এসে দাঁড়ালো। আমার হাত দুটো ধরে ওর মুখটা একটু বেঁকিয়ে আমার দিকে তাকিয়ে বলল, খুব খারাপ লাগছে? আমি প্রায় চিৎকার করে উঠলাম, বললাম, অসহ্য অসহ্য। সত্যি খারাপ লাগছে? অত খারাপ কিনা তা আমি জানি না, তবে তোমাকে আমি সহ্য করতে পারছি না মেম সাহেব। এবার ও সত্যি একটু চিন্তিত হয়ে পড়ল। প্রশ্ন করল, তবে কি এসব খুলে ফেলবো? এতক্ষণ ও আমার সামনে দাঁড়িয়ে কথা বলছিল। এবার ওকে পাশে টেনে নিয়ে বললাম, হে নিরুপমা, চপলতা যদি আজ ঘটে তবে করিও ক্ষমা, আর হে নিরুপমা, আঁখি যদি আজ করে অপরাধ করিও ক্ষমা। দোলা বৌদি,
মেম সাহেবও কোনো কথা বলল না। দুটি হাত দিয়ে আমার হাতটা জড়িয়ে ধরে মাথাটা হেলান দিয়ে খুব মিহি সুরে গাইল, আমি রূপে তোমায় ভোলাবো না, ভালোবাসায় ভোলাবো। আমি প্রশ্ন করলাম, আর কি করবে? মেম সাহেব গাইতে গাইতে বলল, ভরাবো না ভূষণ ভারে, সাজাবো না ফুলহারে, সোহাগ আমার মালা করে গলায় তোমারে দোলাবো। আমি বললাম, সত্যি? ও বলল, সত্যি সত্যি সত্যি, 1000 বার 1,00,000 বার সত্যি। মেম সাহেব গজাননকে ডেকে চায়ের অর্ডার দিল। চা এলো। চা খেতে খেতে জিজ্ঞাসা করলাম, তুমি কি এয়ার ইন্ডিয়া বা ট্যুরিস্ট ব্যুরোর চাকরির ইন্টারভিউ দিতে যাচ্ছ? কেন বলো তো? না, নয়তো এত রূপোর গহনা চাপিয়েছ কেন? আমার খুব ভালো লাগে। কেন, তোমার খারাপ লাগছে? পাগল হয়েছ? খারাপ লাগবে কেন? খুব ভালো লাগছে। সত্যি? সত্যি ছাড়া কি মিথ্যে বলছি? যাই হোক, এবার বলো দেখি, এত সাজলে কেন? তোমার ভালো লাগবে বলে। একটু থেমে আবার বলল, তাছাড়া? তাছাড়া? তাছাড়া কি? মুখটা একটু লুকিয়ে ও বলল, ইউরোপ যাচ্ছ, না জানি কত মেয়ের সঙ্গে আলাপ হবে, তাই যাতে চট করে ভুলে না যাও। আমাকে নিয়ে আজও তোমার এত ভয় মেম সাহেব? মেম সাহেব আমাকে একটু আদর করে বলল, না গো না, আমি এমনি সেজেছি। সেদিন সন্ধ্যা, রাত্রি আর পরের দিনটা পুরোপুরি মেম সাহেবকে দিয়েছিলাম। তারপর বিদায়ের দিন এয়ারপোর্ট রওনা হবার আগে মেম সাহেব আমাকে প্রণাম করেছিল। আমি ওকে আশীর্বাদ করেছিলাম, কিন্তু তবুও ও চুপ করে দাঁড়িয়ে রইল। মনে হলো যেন কিছু বলবে। জানতে চাইলাম, কিছু বলবে? কিছু কথা না বলে মাথা নিচু করে ঠোঁট কামড়াতে কামড়াতে মেম সাহেব মুচকি মুচকি হাসছিল। আমি ওর মুখটা আলতো করে তুলে ধরে আবার জানতে চাইলাম, কি কিছু বলবে? অনেকক্ষণ ধরে অনেকবার জিজ্ঞাসা করার পর হতচ্ছাড়ি আমার কানে কানে কি বলেছিল জানো দোলা বৌদি? বলেছিল, আমাকে আর একটু ভালো করে আদর করো না গো। কি করব বলো, বিদায় বেলায় এই অনুরোধ না রেখে আমি পারিনি। সত্যি একটু ভালো করেই আদর করলাম, আর ওর দেহে একটা চিহ্ন রেখে দিলাম। এই চিহ্ন শুধু মেম সাহেব দেখেছিল, কিন্তু দুনিয়ার আর কেউ দেখতে পারেনি। পালামের মাটি ছেড়ে আমি চলে গেলাম। ঘুরতে ঘুরতে শেষে লন্ডন পৌঁছে মেম সাহেবের 4-5টা চিঠি একসঙ্গে পেলাম। ও বারবার লিখেছিল, ফেরার সময় তুমি দিল্লিতে না গিয়ে সোজা কলকাতায় যদি আসো তবে খুব ভালো হয়। কলেজে টেস্ট শুরু হয়েছে, সুতরাং এখন ছুটি নেওয়া যাবে না। অথচ তুমি ফিরবে আর আমি তোমাকে এয়ারপোর্টে রিসিভ করতে যাব না, তা হতে পারে না। তারপর শেষে লিখেছিল, তুমি কবে কোন ফ্লাইটে কখন দমদমে পৌঁছবে সে খবর আর কাউকে জানাবে না। দমদমে যেন কোনো ভিড় না হয়, শুধু আমি তোমাকে রিসিভ করব, আর কোনো তৃতীয় ব্যক্তি যেন এয়ারপোর্টে না থাকে। মেম সাহেব আমাকে বিদায় জানাবার জন্য কলকাতা থেকে দিল্লি ছুটে এসেছিল, সুতরাং আমি ওর এই অনুরোধ উপেক্ষা করতে পারলাম না। বন্ড স্ট্রিটে এয়ার ইন্ডিয়ার অফিসে গিয়ে আরও কিছু পেমেন্ট করে টিকিটটা চেঞ্জ করে আনলাম। তারপর রওনা হবার আগে মেম সাহেবকে একটা কেবল করলাম, রিচিং দমদম, এয়ার ইন্ডিয়া, স্যাটারডে মর্নিং। তারপর মজা করে শেষে উপদেশ দিলাম, ডোন্ট ইনফর্ম এনিবডি। সেদিন দমদমে অরেঞ্জ পাড়ের একটা তাঁতের শাড়ি আর অরেঞ্জ রঙের একটা ব্লাউজ পরে রোদ্দুরের মধ্যে মাথায় ঘোমটা দিয়ে মেম সাহেব রেলিং ধরে দাঁড়িয়েছিল আমার আগমন প্রত্যাশায়। আমার দুহাতে ব্রিফকেস, টাইপরাইটার, কেবিন ব্যাগ আর ওভারকোট থাকায় আমি হাত নাড়তে পারলাম না। শুধু একটু মুখের হাসি দিয়ে ওকে জানিয়ে দিলাম ফিরে এসেছি। কাস্টমস ইমিগ্রেশন কাউন্টার পার হয়ে বাইরে বেরিয়ে আসতেই ও আমার হাত থেকে টাইপরাইটার আর কেবিন ব্যাগটা নিয়ে নিল। টার্মিনাল বিল্ডিং থেকে বেরুবার সময় জিজ্ঞাসা করল,
ভালো আছো তো? মাথা নেড়ে বললাম, হ্যাঁ। তারপর জিজ্ঞাসা করলাম, তুমি? আমিও ভালো আছি গো। তারপর ট্যাক্সিতে উঠে মেম সাহেব আমাকে প্রণাম করলো। আমি ওর মাথায় হাত রেখে বললাম, সুখে থাকো মেম সাহেব, সুখে থাকো। নিশ্চয়ই সুখে থাকবো। তারপর আমি বলেছিলাম, জানো, এই শাড়ি আর ব্লাউজ পরে তোমাকে ভারী সুন্দর লাগছে আজ। খুব খুশি হয়ে হাসি মুখে ও বলল, সত্যি বলছো? সত্যি বলছি, তোমাকে বড় শান্ত, স্নিগ্ধ আর মিষ্টি লাগছে। একটু পরে আবার বলেছিলাম, ইচ্ছে করছে তোমাকে জড়িয়ে ধরে একটু আদর করি। মেম সাহেব দুহাত জোর করে আমায় বলেছিল, দোহাই তোমার, এই ট্যাক্সির মধ্যে আর আদর করো না। দোলা বৌদি, এমনি করে আমরা এগিয়ে চলেছিলাম, আমি আর আমার মেম সাহেব। আমি দিল্লিতে থাকতাম আর ও কলকাতায় থাকত। কখনো লুকিয়ে চুরিয়ে মেজদিকে হাত করে ও দিল্লি আসতো, কখনো বা আমি কলকাতা যেতাম। মাঝে মাঝেই আমাদের দেখা হতো। বেশি দিন দেখা না হলে আমরাও যেন শান্তি পেতাম না। ইতিমধ্যে একজন নেভাল অফিসারের সঙ্গে মেম সাহেবের মেজদির বিয়ে হলো। বিয়ের নিমন্ত্রণ রক্ষা করতে আমি কলকাতা গিয়েছিলাম। একটা ভালো দেখে প্রেজেন্টেশনও দিয়েছিলাম। মেজদির বিয়েতে গিয়ে অবশ্য ভালোই করেছিলাম। এই উপলক্ষে আমার সঙ্গে ওদের পরিবারের অনেকের আলাপ পরিচয় হলো। তাছাড়া ওই বিয়ে বাড়িতেই মেজদি আমাদের ব্যাপারটা পাকাপাকি করে দিয়েছিলেন। আমার হাত ধরে টানতে টানতে মেজদি ওর মায়ের সামনে হাজির করে বলেছিলেন, হ্যাঁ মা, এই রিপোর্টারের সঙ্গে তোমার ওই ছোট মেয়ের বিয়ে দিলে কেমন হয় বলো দেখি। এমন অপ্রত্যাশিত ঘটনার জন্য আমি মোটেই প্রস্তুত ছিলাম না। লজ্জায় আমার চোখ, মুখ, কান লাল হয়ে উঠেছিল। তবুও আমি অনেক কষ্টে ফণিতা করে বললাম, মেজদি, কি যাতা বলছেন। মেজদি আমাকে এক দাবড় দিয়ে বললেন, আর ঠং করবেন না, চুপ করুন। তারপর মেজদি আবার বললেন, কি মা, তোমার পছন্দ হয়? এত সহজে ওই কালো, কুৎসিত, হতচ্ছাড়ি মেয়েটাকে যে আমার মতো সুপাত্রের হাতে সমর্পণ করতে পারবেন, মেম সাহেবের মা তা স্বপ্নেও ভাবেননি। তাই বললেন, তা বাবা, তোমাদের যদি পছন্দ হয় তাহলে আমার আর আপত্তি কি থাকবে বলো। বিয়ে বাড়ি ঘর আরো অনেক লোকজনে ভর্তি ছিল। তাদের সবার সামনেই মেজদি আমার ঘাড়ে একটা ধাক্কা দিয়ে বললেন, নিন, এবার মাকে প্রণাম করুন। লজ্জায় আমার মাথা কাটা গেল, কিন্তু কি আর করব, প্রণাম করলাম। এবার মেজদি আমার মাথাটা চেপে ধরে বললেন, নিন, এবার আমাকেও প্রণাম করুন। আমি প্রতিবাদ করলাম, বললাম, আপনাকে আপনাকে কেন প্রণাম করব? মেজদি চোখ রাঙিয়ে বললেন, যা বলছি তাই করুন না, তা নয়তো সবকিছু কিন্তু ফাঁস করে দেব। আশেপাশের সবাই গিলে গিলে মেজদির কথা শুনছিলেন আর হাঁ করে আমাকে দেখছিলেন। আমি এদিক ওদিক বাঁচিয়ে অনেক চেষ্টায় মেজদিকে চোখ টিপে ইশারা করলাম। নেভাল অফিসারকে পেয়ে মেজদির তখন প্রাণে যেন আনন্দের বন্যা। আমার ইশারাকে সে তখন গ্রাহ্য করবে কেন? তাই সবার সামনেই বলে ফেললেন, ওসব ইশারা টিশারা এবার ছাড়ুন দেখি, আগে প্রণাম করুন, আর তা নয়তো। দোলা বৌদি, তুমি আমার অবস্থাটা একবার অনুমান করো। বিয়ে বাড়ি, চারিদিকে লোকজন গিজগিজ করছে, তারপর ওই রণমূর্তিধারী বধূবেশী মেজদি। বীরত্ব দেখিয়ে বেশি তর্ক করলে না জানি হাটের মধ্যে হাঁড়ি ভেঙে মেজদি কি সর্বনাশটাই করত। ভিক করে একটা প্রণাম করেই পালিয়ে যাচ্ছিলাম, কিন্তু মেজদি আবার টেনে ধরলেন। আহা, পালাচ্ছেন কোথায়? একটু দাঁড়ান। হুঙ্কার ছেড়ে বললেন, ওই যে দিদি দাঁড়িয়ে আছেন, যান দিদিকে প্রণাম করুন গিয়ে। আমি একটু ইতস্তত করতেই মেজদি আবার ভয় দেখালেন, খবরদার বলছি রিপোর্টার, অবাধ্য হলেই কিন্তু। অগত্যা দিদিকেও প্রণাম করলাম। দিল্লি আসার আগের দিন মেম সাহেব স্টেশনে এসে বলেছিল, জানো, তোমাকে সবার খুব পছন্দ হয়েছে।
স্টেশনে প্ল্যাটফর্মে সবার সামনেই ও আমাকে প্রণাম করল। আমি ওকে আশীর্বাদ করলাম। তারপর দিল্লি মেল ছেড়ে দিল। মেজদি যে এত তাড়াতাড়ি আমাদের এত বড় উপকার করবেন তা কোনোদিনও ভাবিনি। শুধু ভাবিনি নয়, কল্পনাও করিনি। মেম সাহেব আমাকে ভালোবাসত, আমি মেম সাহেবকে ভালোবাসতাম। সে ভালোবাসায় কোনো ফাঁকি, কোনো ভেজাল ছিল না। আমরা নিশ্চিত জানতাম যে আমরা মিলবই। শত বাধা বিপত্তি অগ্রাহ্য করেও আমরা মিলতাম। কিন্তু তবুও মেজদির ওই সাহায্য ও উপকারটুকুও একান্ত প্রয়োজন ছিল এবং মেজদির প্রতি আমরা দুজনেই কৃতজ্ঞ ছিলাম। আসলে মেজদি বরাবরই আমাকে ভালোবাসতেন, স্নেহ করতেন। আমারও মেজদিকে বড় ভালো লাগত। প্রথম দিন থেকেই মেজদিরও আমাকে ভালো লেগেছিল। কিছুদিনের মধ্যেই মেজদি আমাদের দুজনের ভালোবাসার গভীরতা উপলব্ধি করেছিলেন। তাই মনে মনে ছোট বোনকে হয়তো তুলে দিয়েছিলেন আমার হাতে। এবার তো সারা দুনিয়াকে জানিয়ে দিলেন যে মেম সাহেব আমার আর আমি মেম সাহেবের। লক্ষ লক্ষ কোটি কোটি টাকা মূল্যের সম্পত্তি হস্তান্তরের সব কিছু পাকাপাকি হয়ে গেল। শুধু এক সাব রেজিস্ট্রারের সই আর শিলমোহর লাগানো বাকি রইল। এই কাজটুকুর জন্য আমি বিশেষ চিন্তিত ছিলাম না। মেম সাহেব অনেকদিন আগে থেকে বললেও আমি এতদিন বাড়ি ভাড়া নেবার কথা খুব সিরিয়াসলি ভাবিনি। সেবার কলকাতা থেকে ফিরে সত্যি সত্যি গ্রিন পার্কে ঘোরাঘুরি শুরু করলাম। দু চারজন বন্ধু বান্ধবকেও বললাম। দু চারটে বাড়ি দেখলাম, কিন্তু পছন্দ হলো না। আরও কিছুদিন অপেক্ষা করলাম, আরও কিছু বাড়ি দেখলাম। বন্ধু বান্ধবদের সঙ্গে আরও কিছু পরামর্শ করলাম। কয়েকটা বাড়ির জন্য দরদস্তুরও করলাম। এমনি করে আরো মাস 2 কেটে যাবার পর সত্যি সত্যিই 3খানা ঘরের একখানা ছোট কটেজ পেলাম 300 টাকায়। বাড়িটা আমার বেশ পছন্দ হলো। মেহের আলী রোড থেকে বড় জোর 200 গজ হবে। গ্রিন পার্ক মার্কেট বেশ কাছে, মিনিট 3-4-এর রাস্তা। বাজার দূর হলে মেম সাহেবের পক্ষে কষ্টকর হতো। তাছাড়া বাড়িটাও ভালো, কর্নার প্লট, সামনে ও পাশে মাঝারি সাইজের লন। গেটের ভিতর দিয়ে বাড়ির ভিতরে গাড়ি রাখার ব্যবস্থা। ড্রয়িং ডাইনিং রুমটাও তো বেশ বড়, 20x15। একটা বেডরুম বড়, একটা ছোট। দুটো বেডরুমেই লফট আর ওয়ার্ড্রব। বড় বেডরুম আর ড্রয়িং ডাইনিং রুমের মাঝে একটা ওয়েস্টার্ন স্টাইলের বাথরুম। বাড়ির ভিতরে একটা ইন্ডিয়ান স্টাইলের প্রিভি। সামনের বারান্দাটা অনেকটা লম্বা হলেও বিশেষ চওড়া ছিল না। ভিতরের বারান্দাটা স্কোয়ার সাইজের হলেও বেশ বড় ছিল। আর রান্নাঘর দিল্লির নতুন বাড়িতে যেমন হয় ওই তেমনই ছিল। আলমারি, মিডসেপ, সিঙ্ক, কাপবোর্ড ইত্যাদি সবই ছিল। লফট, আলমারি, ওয়ার্ড্রোব থাকার জন্য আলাদা কোনো স্টোর ছিল না, কিন্তু ছাদে একটা দরজাহীন ঘর ছিল। লন দুটো বেশ ভালো ছিল সত্যি, কিন্তু দিল্লির অন্যান্য বাড়ির মতো এই বাড়িটায় কোনো ফুল গাছ ছিল না। আগে যিনি ভাড়া ছিলেন তার নিশ্চয়ই ফুলের শখ ছিল না। তবে সামনের বারান্দায় এক পাশ দিয়ে একটা বিরাট মাধবীলতা উঠেছিল। মোট কথা সব মিলিয়ে বাড়িটা আমার বেশ ভালো লেগেছিল। তাছাড়া আমার মতো ডাকাতের হাতে পড়ে মেম সাহেব ফ্যামিলি প্ল্যানিং অ্যাসোসিয়েশনের সভানেত্রী হলেও এই বাড়িতে থাকতে অসুবিধা হবে না বলে বাড়িটা আমার আরও ভালো লেগেছিল। বাড়িটা নেবার পর মেম সাহেবকে কিছু জানালাম না। ঠিক করলাম ও দিল্লি আসার আগেই বেশ কিছুটা সাজিয়ে গুছিয়ে নিয়ে ওকে চমকে দেব। আবার ভাবলাম ওয়েস্টার্ন কোট ছেড়ে এই বাড়িতেই চলে আসি। পরে ভাবলাম না না, তা হয় না, একলা একলা থাকবো এই বাড়িতে, অসম্ভব। ঠিক করলাম ওকে নিয়েই এই বাড়িতে ঢুকবো। গজাননকে আমার এই নতুন বাড়িতে থাকতে দিলাম। আমি ওকে বললাম, গজানন, তুমি আমার বাড়িটা দেখাশুনো করো, আর এর জন্য আমি তোমাকে মাসে মাসে কিছু দেব, কেমন? গজানন সাফ জানিয়ে দিয়েছিল, বলেছিল, নেই নেই সাব নেই, তুমি আমার হিসেব টিসেব করতে পারবে না। ও সব আমি বিবিজির কাছ থেকে যা নেবার তাই নেব।
গজানন বাসে যাতায়াত করত। ডিউটি শেষ হবার পর 1 মিনিট অপেক্ষা করত না, সোজা চলে যেত গ্রিন পার্ক। আমি আমার বাড়তি 250 টাকা দিয়ে কেনাকাটা শুরু করে দিলাম। একটা সোফা সেট কিনলাম, একটা ডবল বেডের খাট কিনলাম। ওয়েস্টার্ন কোর্ট থেকে আমার বইপত্র ওই বাড়িতে নিয়ে গেলাম। বিদেশ থেকে কিনে আনা ডেকোরেশন পিসগুলো সাজালাম। তারপর 1 মাসে সমস্ত ঘরের জন্য পর্দা কিনলাম। তাছাড়া যখন যেরকম বাতিক আর সামর্থ্য হয়েছে তখন কটে ইন্ডাস্ট্রির এম্পোরিয়াম বা অন্য কোনো স্টেট এম্পোরিয়াম থেকে কিছু কিছু জিনিসপত্র কিনেও ঘরদোর সাজাচ্ছিলাম। গজানন বড় দরদ দিয়ে বাড়িটার দেখাশুনো করছিল। দীর্ঘদিন ওয়েস্টার্ন কোর্টে কাজ করার ফলে ওর মধ্যে বেশ একটা রুচি বোধ হয়েছিল। মানি প্ল্যান্ট, ক্যাকটাস, ফার্ন দিয়ে বাড়িটা ও বেশ চমৎকার করে সাজালো। আমি যখন দিল্লির বাইরে গেছি গজানন তখনই ফরমায়েশ করে ছোটখাটো সুন্দর সুন্দর জিনিস আনিয়েছে। হায়দ্রাবাদ থেকে 10-15 টাকা দামের ছোট ছোট সুন্দর সুন্দর উড কার্ভি এনেছি। বেনারস থেকে পাথরের জিনিস এনেছি। কলকাতা থেকে বাঁকুড়ার টেরাকোটার ঘোড়া আর কৃষ্ণনগর থেকে ডলস এনেছি। উড়িষ্যা থেকে স্যান্ডস্টোনের কোনারক মূর্তি, কালীঘাট আর কটক থেকে পটও এনেছিলাম আমাদের ড্রয়িং রুমের জন্য। বুক সেলফের উপর 2 কোণায় 2টো ফটো রেখেছিলাম, একটা প্রাইম মিনিস্টারের সঙ্গে আমার ছবি আর একটা মেম সাহেবের পোর্ট্রেট। এদিকে যে এত কাণ্ড করছিলাম সেসব কিছুই আমার মেম সাহেবকে জানালাম না, ইচ্ছে করেই জানালাম না। ইতিমধ্যে বোম্বে থেকে মেজদির চিঠি পেলাম। মেজদি লিখেছে, ভাই রিপোর্টার, যুদ্ধ না করেও যারা যোদ্ধা, ইন্ডিয়ান নেভির তেমনি এক অফিসারকে বিয়ে করে কি বিপদেই যে পড়েছি। সংসার করতে গিয়ে রোজ আমার সঙ্গে যুদ্ধ করছে আর রোজ আমি হেরে যাচ্ছি, রোজ বন্দি করছি, রোজ মুক্তি দিচ্ছি। তবে বারবার যুদ্ধবন্দীর প্রতি এত উদার ব্যবহার করা যায় না, তাই এবার শাস্তি দিয়েছি যে দিল্লি ঘুরিয়ে আনতে হবে। তবে ভাই এ কথা স্বীকার করব যে বন্দি এক কথায় বিনা প্রতিবাদে শাস্তি হাসি মুখে মেনে নিয়েছে। আর কিছুদিনের মধ্যেই তুমিও তো বন্দি হতে চলেছ, তাই শাস্তি তোমাকেও পেতে হবে, বুঝেছ? তবে তুমি তোমার মেম সাহেবের কাছ থেকে শাস্তি পাবার আগেই আমরা দুজনে তোমাকে শাস্তি দেবার জন্য দিল্লি আসছি। প্রেসিডেন্টের খুব ইচ্ছা যে আমরা রাষ্ট্রপতি ভবনে ওর অতিথি হই, কিন্তু ভাই তোমাকে ছেড়ে কি রাষ্ট্রপতি ভবনে থাকা ভালো দেখায় বলো তো? তোমার মনে কষ্ট দিয়ে রাষ্ট্রপতি ভবনে আমি থাকতে পারবো না, আমাকে ক্ষমা করো ভাই। আগামী বুধবার ফ্রন্টিয়ার মেল অ্যাটেন্ড করতে ভুলে যেও না। তুমি স্টেশনে না এলে অনিচ্ছা সত্ত্বেও বাধ্য হয়েই আবার সেই রাষ্ট্রপতি ভবনেই যেতে হবে। ইতি, তোমার মেজদি। বুধবার আমি ফ্রন্টিয়ার মেল অ্যাটেন্ড করেছিলাম। মেজদিদের নিয়ে এসেছিলাম আমার গ্রিন পার্কের নতুন আস্তানায়। সারা জীবন কলকাতায় ওই 4খানা ঘরের 3 তলার ফ্ল্যাটে কাটিয়ে আমার গ্রিন পার্কের বাড়ি মেজদির ভীষণ পছন্দ হয়েছিল। যুদ্ধ না করেও যিনি যোদ্ধা, মেজদির সেই ভাগ্যবান বন্দি ঘর বাড়ি দেখে মন্তব্য করেছিলেন, দেখে শুনে মনে হচ্ছে যে ম্যাডাম শপিং করতে গিয়েছেন, এক্ষুনি এসে ড্রয়িং রুমে বসে 1 কাপ কফি খেয়ে বেডরুমে লুটিয়ে পড়বেন। তারপর জিজ্ঞাসা করেছিলেন, ম্যাডামের জন্য এত আয়োজন করার পর এ বাড়িতে একলা থাকতে আপনার কষ্ট হয় না? আমি বলেছিলাম, আমি তো এখানে থাকি না, আমি তো ওয়েস্টার্ন কোর্টেই থাকি। আমার কথায় ওরা দুজনেই অবাক হয়েছিলেন, বোধহয় খুশিও হয়েছিলেন। খুশি হয়েছিলেন এই কথা ভেবে যে একলা ভোগ করবার জন্য এই এত উদ্যোগ আয়োজন আমি করিনি। মেজদিরা 3 দিন ছিলেন, কখনো ওরা দুজনে, কখনো বা আমরা 3 জনে ঘুরে বেরিয়েছি। ওদের দিল্লি ত্যাগের আগের দিন সন্ধ্যায় গ্রিন পার্কের বাড়ির ড্রয়িং রুমে বসে অনেক রাত্রি পর্যন্ত আমরা আড্ডা দিয়েছিলাম। কথায় কথায় মেজদি একবার বললেন, সংসার করার প্রায় সবকিছুই তো আপনি জোগাড় করে ফেলেছেন, বিয়েতে আপনাদের কি দেব বলুন তো? আমি উত্তর দেবার আগেই বন্দি উত্তর দিলেন, বললেন, আজে বাজে কিছু না দিয়ে একটা ফোম রবারের গদি দিও, বরং শুয়ে আরাম পাবে আর প্রতিদিন তোমাকে ধন্যবাদ জানাবে। এই সব আজে বাজে আলতু ফালতু কথাবার্তা বলতে বলতে অনেক রাত হয়ে গিয়েছিল। মেজদি বললেন,
আজ আর ওয়েস্টার্ন কোর্ট যাবেন না, এখানেই থেকে যান কেমন? আমি হেসে বলেছিলাম, না না, তা হয় না। কেন হয় না? না মানে ওখানে নিশ্চয়ই জরুরি চিঠিপত্র এসেছে। মেজদি মাঝপথে বাধা দিয়ে বললেন, এত রাত্রির আবার চিঠিপত্র দেখে কি করবেন? কাল সকালে দেখবেন। আবার বললাম, না না মেজদি, আমি এখন এই বাড়িতে থাকবো না। এবার মেজদি হাসলেন, বললেন, কেন, প্রতিজ্ঞা করেছেন বুঝি যে একলা একলা এই বাড়িতে থাকবেন না? আমি কোনো উত্তর না দিয়ে একটু হাসলাম। একটু পরে বিদায় নিয়ে চলে এলাম ওয়েস্টার্ন কোর্ট। পরের দিন স্টেশনে বিদায় জানাতে গেলে মেজদি আমাকে একটু আড়ালে ডেকে নিলেন। বললেন, আপনার মেম সাহেব বম্বে দেখেনি বুঝলেন, তাই সামনের ছুটিতে আমাদের কাছে আসবে কদিনের জন্য, তখন তাকে দিল্লি পাঠিয়ে দেব কেমন? আমি হাসতে হাসতে বললাম, আপকা মেহেরবানি। মেজদি বললেন, মেহেরবানির আবার কি, বিয়ের আগে একবার এসে সবকিছু দেখে শুনে যাক। আমি এ কথার কোনো জবাব দিলাম না, মাথা নিচু করে চুপটি করে দাঁড়িয়ে রইলাম। ট্রেন ছাড়ার মুখে মেজদি বললেন, ফাল্গুনে বিয়ে হলে আপনার কোনো আপত্তি নেই তো? আমি মাথা নিচু করেই বললাম, কিন্তু সে সময় যে পার্লামেন্টের বাজেট সেশন চলবে। তা চলুক গি, বেশি দেরি করা আর ভালো লাগছে না। শেষে মেজদি বলেছিলেন, সাবধানে থাকবেন ভাই, আর চিঠি দেবেন কেমন? মেজদি চলে যাবার পর মনটা সত্যি বড় খারাপ লাগলো। পরমাত্মীয়দের বিদায় ব্যথা অনুভব করলাম মনে মনে। কদিন বাদে মেম সাহেবের চিঠি পেলাম। মেম সাহেব লিখেছে, তুমি কি কোনো তুকতাক বা কবজ মাদুলি দিয়ে মেজদিকে বশ করেছ? ও মার কাছে 6 পাতা আর আমার কাছে 4 পাতা চিঠি লিখেছে জানো। সারা চিঠি ভর্তি শুধু তোমার কথা, তোমার প্রশংসা। তোমার মতো ছেলে নাকি আজকাল পাওয়া খুব মুশকিল। তুমি নাকি ওদের খুব যত্ন করেছ, ওরা নাকি খুব আরামে ছিল। তারপর মার চিঠিতে ফাল্গুন মাসে বিয়ে দেবার কথাও লিখেছে, তোমারও নাকি তাই মত। মারও কোনো আপত্তি নেই। আজ মেজদির চিঠিটা মা দিদির কাছে পাঠিয়ে দিলেন। আর কদিন পরে আমাদের কলেজ বন্ধ হবে। ছুটিতে মেজদির কাছে যাব। যদি মেজদিকে ম্যানেজ করতে পারি তবে ওদের কাছে 2 সপ্তাহ থেকে 1 সপ্তাহের জন্য তোমার কাছে যাব কেমন? আমাদের এখানকার সব খবর মোটামুটি ভালো, তবে ইদানিং খোকনকে নিয়ে একটু চিন্তিত হয়ে পড়েছি জানো। আমার মনে হচ্ছে ও রাজনীতিতে মেতে উঠেছে। পড়াশুনো এখনো অবশ্য ঠিকই করছে, কিন্তু ভয় হয় একবার যদি রাজনীতি নিয়ে বেশি মেতে ওঠে তবে পড়াশুনোর ক্ষতি হতে তো বাধ্য। খোকন যদি কোনো কারণে খারাপ হয়ে যায় তাহলে তার জন্য আমাকেও তো কিছুটা দায়ী হতে হবে। সর্বোপরি বৃদ্ধ বিপত্নিক কাকাবাবু যে বড় আঘাত পাবেন। আমি মেম সাহেবকে লিখলাম, মেজদি যা লিখেছে তা বর্ণে বর্ণে সত্য। ফাল্গুন মাসে পার্লামেন্টে সেশন চলবে, কিন্তু তা চলে চলুককে, চুলোর দুয়ারে যাক পার্লামেন্ট। ফাল্গুন মাসে আমি বিয়ে করবই করব, আমার আর দেরি সহ্য হচ্ছে না। তুমি যে আমার চাইতেও অধৈর্য হয়েছ তা কিন্তু আমি জানি। আরো অনেক কিছুই লিখেছিলাম। শেষের দিকে খোকনের সম্পর্কে লিখেছিলাম, মেম সাহেব তুমি ওকে নিয়ে অত চিন্তা করবে না। বাঙালির ছেলেরা যৌবনে হয় রাজনীতি না হয় কাব্য সাহিত্য চর্চা করবেই করবে। শরৎ, হেমন্ত, শীত, বসন্ত ঋতুর মতো এসব চিরস্থায়ী নয়। 2-4 দিন ইনকেলাব বা বন্দে মাতরম চিৎকার করে ডালহৌসি স্কোয়ারের স্টিম রোলারের তলায় পড়লে ও সব পাল্টে যাবে। খোকনও পাল্টে যাবে দেখো। এ কথাও লিখলাম, তুমি খোকনের জন্য অত ভাববে না। হাজার হোক সে তো বেশ বড় হয়েছে, কলেজে পড়ছে, আর তাছাড়া তার বাবাও তো আছেন। ছেলে মেয়েদের এই বয়সে তাদের স্বাধীনতায় হস্তক্ষেপ করতে গেলে অনেক সময় হিতে বিপরীত হয়। তোমারও তো হতে পারে, সুতরাং একটু খেয়াল রেখে চলবে কেমন? শেষে লিখলাম, খোকন যখন ছোট ছিল তখন তাকে মাতৃ স্নেহ দিয়েছ, দিদির মতো ভালোবাসা দিয়ে অভাবিত বিপদের হাত থেকে রক্ষা করার প্রয়োজন তখন ছিল। তুমি এবং মেজদি তা তো করেছ।
তোমাদের স্নেহ ছায়ায় যে একটা মাতৃহারা শিশু আজ যৌবনে পদার্পণ করে মাথা উঁচু করে দাঁড়িয়েছে, সেটুকুই তো তোমাদের যথেষ্ট পুরস্কার মেম সাহেব। এর চাইতে বেশি কিছু আশা করলে দুঃখ পেতে পারো। জানো দোলা বৌদি, খোকন সম্পর্কে এত কথা আমি লিখতাম না, কিন্তু ইদানিংকালে মেম সাহেব খোকনকে নিয়ে এত বেশি মাতামাতি, এত বেশি চিন্তা করা শুরু করেছিল যে এসব না লিখে আমি পারলাম না। আজকাল ওর প্রত্যেকটা চিঠিতে খোকনের কথা থাকতো। লিখতো খোকন এই হয়েছে, ওই হয়েছে, খোকনের কি হবে, কি হলো, খোকন কি মানুষ হবে না, ইত্যাদি ইত্যাদি হাজার কথা লিখত। তুমি তো জানো আজকালকার দিনে নিজেদের খোকনকেই মানুষ করতে গেলে মানুষ পাগল হয়ে যায়। তাছাড়া স্নেহ ভালোবাসা দেওয়া সহজ, কিন্তু বিনিময়ে তার মর্যাদা পাওয়াটা তো দুর্লভ। খোকনের প্রতি ওর এত স্নেহ ভালোবাসার জন্য সত্যি আমার বড় ভয় করত। ভয় হতো যদি কোনোদিন খোকন ওর এই স্নেহ ভালোবাসার মূল্য না দেয়, মর্যাদা না দেয়, তখন সে দুঃখ, সে আঘাত সহ্য করা ওর পক্ষে অত্যন্ত কষ্টকর হবে, তাই না? এই চিঠির উত্তরে মেম সাহেব কি লিখল জানো? লিখল, তুমি যত সহজে খোকন সম্পর্কে এসব উপদেশ পরামর্শ দিয়েছ, আমার পক্ষে অত সহজে সেসব গ্রহণ করা বা মেনে নেওয়া সম্ভব নয়। তার কারণ খুব সহজ। মাতৃহারা 6 বছরের শিশু খোকনকে নিয়ে কাকাবাবু আমাদের বাড়িতে এসেছিলেন। সে অনেক দিনের কথা। মাতৃস্নেহ দেবার ক্ষমতা আমাদের ছিল না, কিন্তু দিদি, মেজদি আর আমি ওকে বড় করেছি। ওকে খাইয়েছি, পড়িয়েছি, সুর করে ছড়া বলতে বলতে কোলের মধ্যে নিয়ে ঘুমিয়েছি। একদিন নয়, 2 দিন নয়, বছরের পর বছর খোকনকে বুকের মধ্যে জড়িয়ে নিয়ে শুয়েছি আমরা 3 বোন। কয়েক বছর পরে দিদির বিয়ে হয়ে গেল। তখন আমি আর মেজদি ওকে দেখেছি। ওর অসুখ হলে মেজদি ছুটি নিয়েছে, আমি কলেজ কামাই করেছি, মা মানত করেছেন। তারপর মেজদিরও বিয়ে হয়ে গেল। আজ খোকনকে দেখবার জন্য শুধু আমি একলা পড়ে আছি। তুমিও কলকাতা ছেড়ে চলে গেলে। মা বাবার কথা বাদ দিলে খোকন ছাড়া এখন আমার আর কি আকর্ষণ আছে বলো? হাতেও তো প্রচুর সময়, তাই খোকনের কথা না ভেবে উপায় কি? এই চিঠির উত্তরে আমি আর খোকন সম্পর্কে বিশেষ কিছু লিখলাম না। ভাবলাম মেম সাহেব ছুটিতে দিল্লি এলেই কথাবার্তা বলবো। ছুটিতে মেম সাহেব বোম্বে গিয়েছিল। একবার ভেবেছিলাম 2-3 দিনের জন্য বোম্বে থেকে ঘুরে আসি, খুব মজা হতো, কিন্তু শেষ পর্যন্ত আর গেলাম না। মেজদির ওখানে 17-18 দিন কাটিয়ে মেম সাহেব কলকাতায় যাবার পথে দিল্লি এসেছিল। কলকাতার সবাই জানতো ও বম্বেতেই আছে। মেম সাহেব আমার কাছে মাত্র 4-5 দিন ছিল। মেম সাহেবকে গ্রিন পার্কের বাড়িতে নিয়ে গিয়েছিলাম। ওর খুব পছন্দ হয়েছিল। বলেছিল, লাভলি। তারপর বলেছিল, তুমি যে এর মধ্যেই এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নেবে তা তো আমি ভাবতেই পারিনি গো। আমি বলেছিলাম, তোমাকে বিয়ে করে তো আর যেখানে সেখানে তুলতে পারি না। ওই লম্বা সরু কালো ভ্রু দুটো টান করে উপরে তুলে ও বলেছিল, ইজ ইট? তবে আবার কি? মেম সাহেব গজাননকে অশেষ ধন্যবাদ জানালো এত সুন্দর করে বাগান করবার জন্য। জিজ্ঞাসা করল, গজানন, তোমার কি চাই বলো? গজানন বলেছিল, বিবিজি আভি নেহি, আগে তুমি এসো, সব কিছু বুঝে টুঝে নাও, তারপর সব হিসেব টিসেব করা যাবে। বিকেল হয়ে এসেছিল। গজাননকে কিছু খাবার দাবার আর কফি আনতে মার্কেটে পাঠিয়ে দিলাম। মেম সাহেব ওপাশের সোফাটা ছেড়ে এসে আমার পাশে এসে বসল। আমার একটা হাত নিজের হাতের মধ্যে তুলে নিয়ে মাথা নিচু করে কি যেন দেখছিল, কি যেন ভাবছিল। আমি কিছু বললাম না, চুপ করে বসে রইলাম। কয়েক মিনিট ওইভাবেই কেটে গেল। তারপর ওই মাথা নিচু করেই নরম গলায় ও বলল, সত্যি আমাকে সুখী করবার জন্য তুমি কত কি করেছ। কেন, আমি নিজে বুঝি সুখী হব না? নিশ্চয়ই হবে, তবু এত বড় বাড়ি, এত সব আয়োজন তো আমার জন্যই করেছ।
আমি ঠাট্টা করে বললাম, সেজন্য কিছু পুরস্কার দাও। মেম সাহেব হেসে বলল, তোমার মাথায় শুধু ওই এক চিন্তা না? কেন, তোমার মাথায় বুঝি সে চিন্তা আসে না? ও চিৎকার করে বলল, নো নো নো। এক মুহূর্তের জন্য আমিও চুপ করে গেলাম। একটু পরে বললাম, এদিকে তো গলাবাজি করে খুব নো নো বলছো, আর ওদিকে বিয়ের আগে ছেলে মেয়ের ঘর ঠিক করেছো। মেম সাহেব এইভাবে ফার্স্ট ওভারের ফার্স্ট বলেই বোল্ড হয়ে যাবে তা আমি ভাবতে পারিনি। আমার কথার কোনো জবাব ছিল না ওর কাছে। শুধু বলল, তোমার মতো ডাকাতের সঙ্গে ঘর করতে হলে একটু ভূত ভবিষ্যৎ চিন্তা না করে কি আর উপায় আছে? গ্রিন পার্ক থেকে ওয়েস্টার্ন কোর্টে ফিরে আসার পর মেম সাহেব বলল, জানো, মেজদি বলছিল বিয়েতে তোমার কি চাই জেনে নিতে। আমি ভ্রু কুঁচকে অবাক হয়ে বললাম, সে কি, মেজদি জানে না? তুমি বলেছ নাকি? একবার, 1000 বার বলেছি। আমার রাগ দেখে ও যেন একটু ঘাবড়ে গেল। বলল, হয়তো কোনো কারণে। দেখো মেম সাহেব, এর মধ্যে কারণ টারণ কিচ্ছু নেই। মেম সাহেবের মুখটা চিন্তায় কালো হয়ে গেল। মুখ নিচু করে বলল, আসলে মেজদি হয়তো ভেবেছে তুমি ফ্র্যাঙ্কলি আমাকে সবকিছু খুলে বলতে পারো, তো তাই। তোমাকে যা বলবো মেজদিকেও আমি তাই বলেছি, মেজদি তো জানে। মেম সাহেব নিশ্চল পাথরের মতো মাথা নিচু করে বসে রইল। আমি চুরি করে ওর দিকে চাইছিলাম আর মনে মনে হাসছিলাম। একটু পরে ও আমার কাছে এসে আমার হাত দুটো ধরে বলল, ওগো বলো না, বিয়েতে তোমার কি চাই? আমি প্রায় চিৎকার করে বললাম, তোমার মেজদি জানেন না যে আমি তোমাকে চাই? একটা বিরাট দীর্ঘশ্বাস ছেড়ে হাসতে হাসতে ও বলল, বাপ রে বাপ, কি অসভ্য ছেলে রে বাবা। আমি অত্যন্ত স্বাভাবিক স্বরে বললাম, কেন, এতে অসভ্যতার কি করলাম? মেম সাহেব আমাকে এক দাবড় দিয়ে বলল, বাজে বকো না তো, ছি, এমন করে কেউ ভাবিয়ে তোলে? পরে ও আবার আমাকে জিজ্ঞাসা করেছিল, বলো না গো, বিয়েতে তুমি কি চাও? আমি বললাম, তোমার এসব কথা জিজ্ঞাসা করতে লজ্জা করছে না? তুমি কি ভেবেছ আমি সেই ভদ্রবেশী অসভ্য ছোট লোকগুলোর দলে, যে লুকিয়ে লুকিয়ে নগদ টাকা নিয়ে পরে জালিয়াতি করব? পরে মেজদিকে একটি চিঠিতে লিখে জানিয়েছিলাম, মেজদি, আপনারা আমাকে হয়তো ঠিক চিনতে পারেননি। বিয়েতে যৌতুক বা উপঢৌকন তো দূরের কথা, অন্য কোনো মানুষের দয়া বা কৃপা নিয়ে আমি জীবনে দাঁড়াতে চাই না। সে মনোবৃত্তি থাকলে বেহালায় সরকারি জমিতে সরকারি অর্থে একটা বাড়ি বা কলকাতা শহরে বেনামিতে দুটো একটা ট্যাক্সি অনেক আগেই আমি করে ফেলতাম। আর শ্বশুরের পয়সায়, শ্বশুরের কৃপায় সমাজ সংসারে প্রতিষ্ঠা, ছি ছি ছি, মেরুদণ্ডহীন বীর্য পুরুষ ছাড়া এ কাজ কেউ করতে পারবে না। খিড়কির দরজা দিয়ে আয় করে সম্পত্তি করে জালিয়াতি করতে আমি শিখিনি মেজদি। নিজের দক্ষতা ও কলমের জোরে যেটুকু পাবো তাতেই আমি সুখী ও সন্তুষ্ট থাকব। এই চিঠির উত্তরে মেজদি লিখেছিলেন, ভাই রিপোর্টার, তোমার চিঠি পড়ে মনে হলো যে তুমিও আমাদের ভুল বুঝেছ। তোমার সঙ্গে আমাদের সব চাইতে ছোট বোনের বিয়ে হচ্ছে, তাই তো তোমরা দুজনে আমাদের কত প্রিয়, কত আদরের। তোমাদের বিয়েতে আমরা কিছু দেব না তাই কি হয়? তোমাদের কিছু না দিলে কি বাবা মা শান্তি পাবেন? আমি আবার লিখলাম, সেন্টিমেন্টের লড়াই লড়বার ক্ষমতা আমার নেই মেজদি, তবে আমি স্পষ্ট জানিয়ে দিচ্ছি যে আমার কিচ্ছু চাই না। আর যদি নিতান্তই কিছু দিতে চান তাহলে বরং কন্টেম্পোরারি হিস্ট্রির কিছু বই দেবেন, দয়া করে আর কিছু দিয়ে আমাকে বিব্রত করবেন না। যাক ওসব কথা। মেম সাহেবের কলকাতা যাবার আগের দিন দুজনে বেড়াতে গেল। ওসব কথা। মেম সাহেবের কলকাতা যাবার আগের দিন আমরা দুজনে বেড়াতে বেরিয়েছিলাম। ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে শেষে বুদ্ধ জয়ন্তী পার্কে বসেছিলাম অনেকক্ষণ। কথায় কথায় মেম সাহেব খোকনের কথা বলেছিল।
জানো, তুমি কলকাতা ছেড়ে চলে আসার পর বুঝলাম তোমাকে কত ভালোবাসি। এমন একটা অদ্ভুত নিঃসঙ্গতা আমাকে ঘিরে ধরলো যে তোমাকে কি বলবো। কোনো মতে সেই লেডিস ট্রামে চেপে কলেজ যেতাম আর আসতাম, আর কোথাও যেতাম না। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, সিনেমা টিনেমা কিছুই আমার ভালো লাগতো না। আমি বললাম, ঠিক সেই জন্যই তো খোকনকে বেশি করে তুমি আঁকড়ে ধরেছ, তা আমি বুঝি মেম সাহেব। হ্যাঁ গো, ঠিকই বলেছ। তাই তো সন্ধ্যার পর খোকনকে পড়াতে বসতাম। পড়াশোনা শেষ হয়ে গেলে খাওয়া দাওয়ার পর ছাদে গিয়ে দুজনে বসে বসে গল্প করে কাটাতাম। কোনো কোনো দিন মাও আসতেন। মা গান গাইতে বলতেন, কিন্তু আমি গান গাইতে পারতাম না। গান গাইবার মতো মন আমি যেন হারিয়ে ফেলেছিলাম। একটু পরে আবার বলল, গরমকালে কলকাতার সন্ধেবেলাগুলো যে কি সুন্দর তা তো তুমি জানো। তোমার সঙ্গে কত ঘুরে বেরিয়েছি ওই সন্ধেবেলায়। কিন্তু তুমি চলে আসার পর আমি কলেজ থেকে ফিরে চুপচাপ শুয়ে থাকতাম আমার খাটে। তাই বুঝি? সত্যি বলছি। জানলা দিয়ে পাশের শিউলি গাছটা আর এক টুকরো আকাশ দেখতে পেতাম। শুয়ে শুয়ে শুধু তোমার কথাই ভাবতাম। আমি ওর হাতটা আমার হাতের মধ্যে টেনে নিলাম। বললাম, তুমি যে আমাকে ছেড়ে শান্তিতে থাকতে পারো না তা তো আমি জানি মেম সাহেব। ওর চোখ দুটো কেমন যেন ছলছল করছিল। গলার স্বরটাও স্বাভাবিক ছিল না। ভেজা ভেজা গলায় বলল, এখন শুধু খোকন ছাড়া কলকাতায় আমার আর কোনো আকর্ষণ নেই। কিন্তু কিন্তু ছেলেটা আজকাল যে কি লাগিয়েছে তা ওই জানে। কেন, কি আবার লাগালো? মনে হচ্ছে খুব জোর পলিটিক্স করছে। তার জন্য ভয় পাবার বা চিন্তা করবার কি আছে? তুমি তো কলকাতায় রিপোর্টারি করেছ, সুতরাং তুমি দেখলে হয়তো ঠিক বুঝতে পারতে। কিন্তু আমি ঠিক বুঝতে পারি না যে ও কি করছে, আর সেই জন্যই তো বড় বেশি ভয় হয় আমার। চুরি জোচ্চুরি তো আর করছে না, সুতরাং অত ঘাবড়ে যাচ্ছ কেন? মেম সাহেব দৃষ্টিটা একটু ঘুরিয়ে নিয়ে কেমন যেন অসহায়ের মতো আমার দিকে তাকালো। বলল, জানো, এই তো কিছুদিন আগে হাতে ব্যান্ডেজ বেঁধে ফিরল। প্রথমে তো কিছুই বলছিল না, তারপর বারবার জিজ্ঞাসা করার পর বলল পুলিশের লাঠি লেগেছে। এবার মেম সাহেব আমার হাত দুটো চেপে ধরে বলল, আচ্ছা বলো তো, ওই লাঠিটাই যদি ওর মাথায় লাগতো তাহলে কি সর্বনাশটাই না হতো। আমি বেশ বুঝতে পারছিলাম যে খোকন রাজনীতিতে খুব বেশি মেতে উঠেছে। সভা সমিতি, মিছিল, বিক্ষোভ করছে সে, এবং আজ হাতে লাঠি পড়েছে, কাল মাথায় পড়বে। পরশু হয়তো গুলির আঘাতে আহত হয়ে মেডিকেল কলেজের অপারেশন থিয়েটারে যাবে। চিন্তার নিশ্চয়ই কারণ আছে, কিন্তু এ কথাও জানি ছেলেরা একবার মেতে উঠলে তাদের ফিরিয়ে আনা খুব সহজ নয়। খবরের কাগজের রিপোর্টারি করতে গিয়ে কলকাতার রাজপথে বহু জনকে পুলিশের লাঠিতে আহত, গুলিতে নিহত হতে দেখেছি। সব রিপোর্টাররাই এসব দেখে থাকেন। নিশ্চল নিশ্চুপ পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেন। চুপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমিও সবকিছু দেখেছি, এক ফোঁটা চোখের জলও ফেলিনি। আজ মেম সাহেব খোকনের কথা বলায় হঠাৎ মুহূর্তের জন্য সেই সব দৃশ্যের ঝড় যেন বয়ে গেল আমার মনের পর্দায়। কেন তা ঠিক বুঝতে পারলাম না। মনে মনে বেশ একটু চিন্তিতও হলাম। ওকে অবশ্য সেসব কিছু বুঝতে দিলাম না। সান্ত্বনা জানিয়ে বললাম, আরে বাবা, হাতে একটু লাঠি লেগেছে বলে অত ঘাবড়ে যাচ্ছ কেন তুমি? কলকাতায় বাস করে যে পুলিশের একখা লাঠি খায়নি সে তো খাঁটি বাঙালিই নয়। দুফোঁটা চোখের জল ইতিমধ্যে গড়িয়ে পড়েছিল মেম সাহেবের গালের উপর। আমার কাছ থেকে লুকোবার জন্য তাড়াতাড়ি আঁচল দিয়ে সারা মুখটা মুছে নিয়ে ও বলল, হয়তো তোমার কথাই ঠিক, কিন্তু কিন্তু কোনোদিন যদি কিছু হয়। মেম সাহেব আর বলতে পারল না। দু হাঁটুর পর মাথাটা রাখল। আমি ওর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললাম, অত ভয় পাচ্ছ কেন মেম সাহেব? তারপর আবার বললাম, আরে বাবা, অত চিন্তা করলে কি বাঁচা যায়?
মেম সাহেব রাজনীতি করত না, কিন্তু কলকাতাতে জন্মেছে, স্কুল কলেজে ইউনিভার্সিটিতে পড়েছে, সুতরাং ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক অনেক কিছুই সে দেখেছে। হয়তো গুলিতে মরতে দেখেনি, কিন্তু লাঠি বা টিয়ার গ্যাস বা ইট পাটকেলের লড়াই নিশ্চয়ই অনেকবার দেখেছে। সেই সামান্য অভিজ্ঞতার ভিত্তিতেই খোকন সম্পর্কে মেম সাহেব একটু অস্থির না হয়ে পারেন। ওয়েস্টার্ন কোর্টে ফিরে আসার পর মেম সাহেবকে বলেছিলাম, মেম সাহেব তুমি বরং খোকনকে আমার কাছে পাঠিয়ে দাও, কেমন? এখানেই পড়াশোনা করবে আর আমাকেও না হয় একটু আধটু সাহায্য করবে। আমার প্রস্তাবে ও আনন্দে লাফিয়ে উঠেছিল, বলেছিল, সত্যি বলছো? খোকনকে পাঠিয়ে দেব? হ্যাঁ হ্যাঁ, পাঠিয়ে দাও। কিন্তু কিন্তু কি? কমাস পরেই যে ওর ফাইনাল। আমি বললাম, ঠিক আছে, পরীক্ষার পরেই না হয় পাঠিয়ে দিও, এখানে বিয়ে পড়বে। মেম সাহেব একটু হাসলো, আমাকে একটু জড়িয়ে ধরল, তারপর বলল, ততদিনে আমিও তোমার কাছে এসে যাব, তাই না? ও আমার বুকের পর মাথা রেখে বলল, সত্যি খুব মজা হবে। শেষ হলো মেম সাহেব পঞ্চম পর্ব। লিখেছেন শ্রদ্ধেয় সাহিত্যিক নিমাই ভট্টাচার্য। গল্প পাঠ করলাম আমি রাকা। আপনারা শুনছেন ইউটিউব চ্যানেল কথা ও কাহিনী বাই রাকা। আজকের পর্বটি কেমন লাগলো আপনাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। কিন্তু গল্প পাঠ যদি ভালো লাগে তাহলে একটা ছোট্ট লাইক করে দেবেন। আর আমাদের চ্যানেলে যদি আপনি প্রথমবারের জন্য এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। কিন্তু আজ তাহলে এখানেই বিদায় চেয়ে নিচ্ছি। পরবর্তী পর্ব নিয়ে ফিরে আসবো খুব শীঘ্র। ততদিন সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। নমস্কার।